আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টার দ্বিতীয় লেকচার। প্রথম লেকচারে আমরা কাজ সংক্রান্ত একটু ডিটেলস বা কাজের বেসিক কি, কাজ বলতে কি বুঝায়, ধ্রুব বল, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের কনসেপ্টটা একটু আলোচনা করছিলাম। আজকের লেকচারে মূলত আমরা ওই যেখানেই শেষ করছিলাম, আমরা পরিবর্তনশীল বল দ্বারা যে কৃত কাজ বা যেখানে বলের মানটা ফিক্সড থাকে না, বলের মানটা সরণের সাথে সাথে পরিবর্তন হয়, আমরা সেই টপিকটাকে একটু ডিটেইলে পড়বো, বেসিকটা বোঝার চেষ্টা করবো প্রথমে, দেন এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম গত লেকচার এবং আজকের লেকচার মিলিয়ে আমরা যতটুকু বেসিক কভার করছি ওইটুকুর অনুযায়ী বা ওইটুকুর অনুপাতে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকের লেকচারে দেখব। আজকে একটু লাইটের একটু প্রবলেম, আসলে বৃষ্টিও পড়তেছে বাইরে, যার কারণে লাইটের একটু প্রবলেম হচ্ছে। আশা করি খুব বেশি সমস্যা হবে না, তবে একটু জানাবার কি আমাদেরকে, তোমরা ঠিক মতো সব বুঝতেছো কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাদেরকে একটু জানাবা। আচ্ছা চলো তাহলে আমরা আমাদের লেকচার শুরু করাই। প্রথমে আসি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বা পরিবর্তনশীল বল। গত লেকচার যারা দেখছো তারা অবশ্যই জানো পরিবর্তনশীল বল হচ্ছে যেখানে বলের মানটা নির্দিষ্ট থাকে না, সরণের সাথে সাথে বলের মানটা কি হয়, পরিবর্তন হয়। আমরা উদাহরণস্বরূপ দুইটি উদাহরণ দেখেছিলাম, যেটা হচ্ছে মহাকর্ষ বল এবং হচ্ছে তড়িৎ বল। মহাকর্ষ বলের ক্ষেত্রে দূরত্বের সাথে সাথে মহাকর্ষ বলের মানের কি হয়, পরিবর্তন হয়। দূরত্ব যদি কমে যায় তাহলে বলের মান কি হয়, বেড়ে যায়। আবার দূরত্ব যদি বেড়ে যায় দুটো বস্তুর, তাহলে বলের মান কি হয়, কমে যায়। তাহলে এখানে বলের মানটা ফিক্সড ভাবে কাজ করতেছে না, সরণের সাথে পরিবর্তন হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কৃতকাজের যেটা ফর্মুলা বা এফ এর যেটা মান এফ ইকুয়াল টু এম এ, ওই কনসেপ্ট আমরা ইউজ করতে পারি না। অর্থাৎ নর্মালি মনে করো আমরা বলের এই সূত্রটা দেখছি, আমরা 9-10 এটা নিয়ে পড়াশোনা করছি, আমরা এই সূত্রটার সাথেই অধিক পরিচিত, তাই না? বাট এখানে তোমাকে মনে রাখতে হবে এফ ইকুয়াল টু এম এ যখন তুমি ইউজ করতেছো তখন বলের মানটার কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে এফ এর মানটা হচ্ছে কি, ধ্রুবকের মতো কাজ করে, বা এটাকে আমরা কি বলি তখন, ধ্রুব বল। যেহেতু বলের মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, ফলে ওই বলটাকে আমরা কি বলি, ধ্রুব বল বলি। আর আমরা যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস ইউজ করি, এই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তখন এখান থেকে যদি তুমি এফ এর মানটাকে এখানে বসাও তখন এই কৃত কাজটা হবে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। অর্থাৎ অবশ্যই কাজ যদি সম্পাদিত করতে হয় তোমাকে বল প্রয়োগ করতে হবে, আদার বস্তুর অবস্থানের চেঞ্জ হবে না, বস্তুর স্মরণ ঘটবে না। তো এই ক্ষেত্রে বলের মানটা যদি ফিক্সড কোনোভাবে কাজ করে, অর্থাৎ এখানে সময়ের সাথে স্মরণের সাথে বল কম বেশি হচ্ছে না। ধরো আমি একটা বস্তুকে ঠেলতেছি, আমি 1 মিনিট ধরে একটা বস্তুকে ঠেলে 10 মিটার নিয়ে গেলাম, তাহলে এই 10 মিটার পুরোটাই আমি ঠেলে ঠেলে নিয়ে গেছি। তাহলে এখানে আমি ঠেলতেছি, ক্রমাগত সেম পরিমাণের বল আমি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি, এগুলো হচ্ছে ধ্রুব বল। আর পরিবর্তনশীল বল হচ্ছে যেখানে বলের মান কি নয়, ফিক্সড নয়, তখন তুমি এই সূত্রটা ইউজ করতে পারবে না। পরিবর্তনশীল বলের বেলায় আমরা এভাবে ফিক্সড কোনো ফর্মুলা দিয়ে এটাকে কি করতে পারি না, জাস্টিফাই করতে পারি না। তখন কথা হচ্ছে স্যার যদি আমরা এফ ইকুয়াল টু এম এ করতে না পারি, তো দেন আমরা কিভাবে করতে পারি এই পরিবর্তনশীল বলের ইকুয়েশনটা। এই ক্ষেত্রে তোমাকে একটু করে বলি, ভয় পাওয়ার দরকার নেই শুরুতে। পরিবর্তনশীল বল দ্বারা যে কৃত কাজ, এটা আসলে নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই, এটা আমরা মূলত ক্যালকুলাসের সাহায্যে করি। ক্যালকুলাসের মধ্যে যে যোগজীকরণ, যারা মোটামুটি ক্যালকুলাস পড়ছো, অন্তরীকরণ যোগজীকরণ সম্পর্কে ধারণা আছে, তারা অবশ্যই জানো যোগজীকরণ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের একটা মেথড। অর্থাৎ যোগজীকরণের মাধ্যমে অনিয়মিত যে ক্ষেত্রগুলা থাকে সেগুলার ক্ষেত্রফল কি করা হয়, নির্ণয় করা হয়। স্যার অনিয়মিত ক্ষেত্রফল কিরকম? অনিয়মিত ক্ষেত্রফল হচ্ছে যেই ক্ষেত্রগুলার নির্দিষ্ট কোনো শেপ থাকে না, যেমন মনে করো আয়ত, বর্গ, এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা শেপ আছে, তুমি এগুলার জন্য ফর্মুলাও জানো, আয়ত দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গ বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার, ট্রাপিজিয়াম, সামান্তরিক। তাহলে ক্ষেত্রটা যদি এই চতুর্ভুজ ত্রিভুজ এগুলোর সাথে ম্যাচ করে তখন আমাদের কোনো যোগজীকরণ করতে হয় না, এগুলোর জন্য আমাদের একটা নির্দিষ্ট ফর্মুলা আছে যেটার সাহায্যে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। কিন্তু যদি একটা ক্ষেত্র অনিয়মিত হয়, যেমন ধরো এটা একটা ক্ষেত্র, এই যে ধরো এই যেটা, এখন এই যে চিত্রটা আমি আঁকছি, এই চিত্রটাকে আমি আমার কোনো জ্যামিতিক চিত্রের সাথে ম্যাচ করে, ত্রিভুজ, চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, বর্গ, রম্বস, কোনোভাবেই এটা ম্যাচ করতেছে না। তো আমি যদি বলি তুমি এটার ক্ষেত্রফল কিভাবে বের করবা, যদি তুমি যোগজীকরণ না জানো এই ক্ষেত্রে এটার ক্ষেত্রফল বের করার কোনো ওয়ে তোমার জানার কথা নয়। তুমি এটা হাসবা এটা দেখে, যদি তুমি এই বিষয়টার সাথে অভ্যস্ত না হও।
কারণ এরকম কোনো শেপ তো আমরা ক্ষেত্রফল নির্ণয়ে ব্যবহার করি না স্যার, কারণ আমাদের সব তো ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে ক্ষেত্রফল বের করতে দেয়, এগুলো আমরা সরাসরি জানি। ওই জন্যই হচ্ছে আমাদের যোগজীকরণের মেথডটা একটু জানতে হয়। আমরা এখানে এমন না যে তোমার পরিবর্তনশীল বল এটা করার জন্য ক্যালকুলাস চ্যাপ্টার 10 হায়ার ম্যাথের ফার্স্ট পার্টে যেটা চ্যাপ্টার 10 আছে ওটা পুরোটা যে করে আসতে হবে, বিষয়টা এমন না। যোগজীকরণের অল্প একটু যদি বেসিক আমরা বুঝি, তাইলে আমরা সুন্দর মতো এই পরিবর্তনশীল বল দিয়ে কিভাবে কৃতকাজ বের করে সেটা দেখতে পারবো। তাহলে আমি প্রথমে তোমাদেরকে এই জিনিসটা একটু ক্লিয়ার করি যে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে তুমি যোগজীকরণ জিনিসটাকে কিভাবে অ্যাপ্লাই করবে। তাহলে আগে একটু যোগজীকরণ নিয়ে পড়াশোনা করা দরকার, যে স্যার যোগজীকরণ জিনিসটা কি। আমি কয়েকটা পয়েন্ট এখানে একটু লিখে দিচ্ছি, এগুলা আপাতত একটু মাথায় রাখবা। তাইলে আপাতত যোগজীকরণ কি বা এই চ্যাপ্টার পড়ার জন্য যতটুকু লাগবে, আমি খুব ডেপথও পড়াচ্ছি না যোগজীকরণ, কারণ এটা যদি ডেপথে পড়ে তোমাদের মূল টপিক থেকে তোমরা সরে যাবা, ধৈর্য হারাই ফেলবা, দরকার নাই। আমাদের যতটুকু দরকার ততটুকু পড়বো শুধু। তাইলে আসো, যোগজীকরণ এটাকে ইন্টিগ্রেশন বলে। হ্যাঁ, ক্যালকুলাসে বলা হয় কি ইন্টিগ্রেশন। যোগজীকরণ মূলত হচ্ছে, সহজ কথায় যদি বলি, যোগ করার একটা প্রক্রিয়া। আমি জাস্ট কিওয়ার্ডগুলো লিখতেছি, ভালো করে বুঝবা। যোগ করার একটা প্রক্রিয়া, আমি তোমাকে একটু পরে প্রত্যেকটা পয়েন্ট একটু একটু বুঝাই দিব। দ্বিতীয় বিষয়, এটা একটা সূত্রের মতো কাজ করে, যেখানে সূত্রের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা হয়। মানে যোগজীকরণ দ্বারা কি করা হয়, এটার উত্তর হচ্ছে যোগজীকরণ দ্বারা ক্ষেত্রফল কি করা হয়, নির্ণয় করা হয়। এটা হচ্ছে মূল উত্তর। এরপরে প্রকাশ, এটা একটু দেখা লাগবে, এই সাইনটা তোমরা অলরেডি দেখছো। যোগজীকরণকে এই চিহ্নটা দিয়ে কি করা হয়, প্রকাশ করা হয়। এখানে লিমিট থাকে, এখানে কি থাকে, লিমিট। আমি লিমিট এভাবে লিখলাম, এটা মূলত একটা হচ্ছে লোয়ার লিমিট আর একটা হচ্ছে কি আপার লিমিট থাকে। মানে তুমি যোগজীকরণ করবা বা ক্ষেত্রফল নির্ণয় করবা, তার একটা রেঞ্জ থাকবে, সীমা থাকবে, যে কতটুকু থেকে কতটুকু পর্যন্ত করতে চাও। আমরা এক্সাম্পল দেখবো, সব ক্লিয়ার হয়ে যাবে আশা করি, একটু ধৈর্য ধরতে হবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ওইখানে আমরা দুইটা লিমিট ব্যবহার করব, যে আমি ধরো আমি 3 থেকে 10 পর্যন্ত ক্ষেত্রফলটা বের করতে চাই, বা 3 একক থেকে 10 একক পর্যন্ত, তখন আমরা লোয়ার লিমিটে বসাবো 3, আপার লিমিটে বসাবো 10, ফর এন এক্সাম্পল, এটা জাস্ট বুঝার জন্য বললাম। তাহলে এই তিনটা পয়েন্ট আপাতত প্রাথমিকভাবে একটু মনে রাখো। যোগ করার প্রক্রিয়া হচ্ছে মূলত যোগজীকরণ। ক্ষেত্রফল নির্ণয় করা হয় কিসের মাধ্যমে, যোগজীকরণের মাধ্যমে। আর প্রকাশ করা হয় এই যে মানে এফ এর মতো, যেটা আমরা এফ লিখি না স্মল লেটারে, এফ এর মতো এই চিহ্নটা দিয়ে হচ্ছে মূলত কি করা হয়, লিমিট এটা করা হয়। আচ্ছা, তোমরা এটা যদি একটু ঝামেলা লাগে, এটা কোত্থেকে আসছে আমি যদি একটু বলি। আচ্ছা দেখো তো, তোমরা এই জিনিসটার সাথে পরিচিত না, সামেশন। এই যে সাম, এটা 9-10-এর পরিসংখ্যান বা ওই যে ধারার ম্যাথগুলো করার সময় এরকম সাম ইউজ করতো। কেমন, এখানে এন এর মান বা ইনিশিয়াল বলতো, আই বলতো অনেক সময়, বা 1 বলতো, আর এখানে কি এন পর্যন্ত, মানে এন এর মান হচ্ছে এখানে 1 থেকে কত এন সংখ্যক পর্যন্ত আমরা কি করতাম, সাম বের করতাম, অসীম সংখ্যক যেটা বলি। তখন এটাকে মনে করো, ধরো কথার কথা এখানে একটা ফাংশন, মানে কার তুমি সাম বের করবা, ধরো কথার কথা আমরা উদাহরণস্বরূপ নিলাম এফ অফ এক্স এর। তাহলে এটা দিয়ে এই পুরো জিনিসটা কিছুটা তোমরা আগে দেখছো। এটার মূলত বোঝানো হয় এফ অফ এক্স, এটা যদি একটা ফাংশন হয়, এখানে ফাংশনের একটা মান আছে, ধরো এফ অফ এক্স এর জায়গায় হচ্ছে এক্স প্লাস 1 থাকতে পারে, এক্স প্লাস 2 থাকতে পারে। তো এখানে মান বসায় বসায় আমরা কি করব, এটার যোগফলটা বের করব, একদম যতটুকু পর্যন্ত আমাদের দরকার। তো আমরা এন থেকে বা এন এর মান 1 থেকে এন সংখ্যক পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত বের করতে পারি। তো এই পুরো জিনিসটাকে, এই যে বক্সের মধ্যে যেটা আছে, এই পুরো জিনিসটাকে মূলত এভাবে লেখা হয়। মানে এই জিনিসটাই এসে মূলত এখানে কি হয়ে গেছে, ইন্টিগ্রেশনের যে সাইনটা আমরা দেখি না, এই যে 1 টু ইনফিনিটি বা 1 টু এন, এই যে লোয়ার লিমিট আপার লিমিট, আর এখানে কি থাকবে, এই যে এফ অফ এক্স, এটা থাকবে। কথা বুঝাতে পারছি নাকি বুঝিনি? এই জিনিসটাই মূলত, এই বিষয়টাকেই কি বলা হয়, ইন্টিগ্রেশন বা যোগজীকরণের একটা বেসিক যে বিষয়টা, প্রকাশ জিনিসটা, এই জিনিসটাই মূলত এটা। ঠিক আছে, তো এইটাকে আমরা দেখতে দেখতে অভ্যস্ত, ওটাকে এখন আমরা একটু নতুনভাবে একটা ভিন্ন রূপে দেখব। প্রসেস কিন্তু একই রকম, বুঝতে পারছো, প্রসেস একই রকম। এটাও কি সাম, এটাও সামই বুঝাচ্ছে, অর্থাৎ যোগ করার প্রক্রিয়া। এরকম এফ অফ এক্স এর ফাংশন এন সংখ্যক পর্যন্ত কি করা, যোগ করা। আচ্ছা, এবার আসো আমি তোমার একটা এই জিনিসটা বুঝাই। পরিবর্তনশীল বল বা এগুলো হচ্ছে গ্রাফ রিলেটেড অংশ বেশি থাকে। কেমন, পরিবর্তনশীল বলে তোমাকে দুইভাবে কোয়েশ্চেন করতে পারে, হয় ফাংশন দিয়ে দিবে, যেই ফাংশনটা হচ্ছে সরণের উপর নির্ভরশীল, আমরা ওটাও দেখব, অথবা দিতে পারে গ্রাফ দিয়ে। গ্রাফটা বেশি কমন, অ্যাডমিশনও গ্রাফ দিয়ে কোয়েশ্চেন করে।
কারণ গ্রাফ থেকে হচ্ছে জিনিসগুলা, তুমি যদি বুদ্ধিমান হও, একটু বেসিক ভালো থাকে, তুমি গ্রাফ থেকে ম্যাথ করার আগে মানে আউটপুট নিয়ে আসতে পারবা। ঠিক আছে কিনা? আচ্ছা দেখো, আমাদের এখানে আমরা অক্ষ নিলাম, এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ। এবার আমরা এই অক্ষে নিলাম হচ্ছে কি বল, ঠিক আছে, আর এই অক্ষে নিলাম হচ্ছে কি সরণ এস। এখন ধরো আমাদের গ্রাফটা হচ্ছে বা এরকম, ধরো এটা। তো আমাদেরকে বলছে এখানে বস্তুর সরণ ঘটছে কোথায়, এখান থেকে একটু পর্যন্ত, এবং বল প্রয়োগ করা হয়েছে কি এই যে এলোমেলো পথে। তো এখানে দেখো এফ এর মানটা কি বিভিন্ন কার্ভ না, বক্ররেখা না? তো বক্ররেখার এই পয়েন্টে বলের মান যত, এই পয়েন্টে কিন্তু বলের মান তত হবে না, তার চেয়ে বেশি হবে। এই পয়েন্টে বলের মান আর একটু কম হবে, এখানে আবার বেশি হবে, এখানে আবার কম হবে, এখানে আবার বেশি হবে। তাহলে এখানে যতগুলো ভিন্ন ভিন্ন পয়েন্ট তুমি নিবা, ততগুলো পয়েন্টে ভিন্ন ভিন্ন কি এফ এর মান থাকবে। আর যদি গ্রাফটা এরকম হতো, ধরো এদিকে তুমি কি নিছো সরণ, এবার আবার বল নিছো, এবার মনে করো বলটা হচ্ছে কিরকম এমন, আর সরণ মনে করো একটুক, এই যে একটুক হচ্ছে সরণ। তাইলে এখানে দেখো এটাকে বলা হয় মূলত ধ্রুব বল, এটা হলো ধ্রুব বলের চিত্র। এটা হচ্ছে কি বল, ধ্রুব বলের গ্রাফটা হচ্ছে এরকম। কারণ তুমি দেখো, তুমি এই বরাবর কি নিছো, এই যে এখান থেকে এটা হচ্ছে বলের মান, ঠিক আছে, এটা হচ্ছে কিসের মান, বলের মান। এখানে বলের মান কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। দেখো প্রত্যেকটা পয়েন্টে, এটা তো একটা সরল রেখা, তাহলে সরল রেখায় কি হয় না, এখানে বলের মানটা চেঞ্জ হবে না। এখানে যত তুমি যাচ্ছ সরণ বাড়তেছে, বাট দেখো বলের মানটা সেম। তুমি তো ওয়াই অক্ষে বলের মানটা রিপ্রেজেন্ট করতেছো, তাহলে এখানে কি ওয়াই অক্ষের মান চেঞ্জ হচ্ছে? দেখো এই রেখাতে, এই পুরো রেখাটার মধ্যে, এই পুরো রেখাটার মধ্যে ওয়াই এর মান সেম না, বা কোটির মান সেম না? এই যে এটা যদি একটা সরল রেখা হয়, তাহলে এখানে যত মান, এখানেও মান তত, এখানেও তত, এখানেও তত। তাহলে বলের মান কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তো বলের মান পরিবর্তন না হলে ওটাকে আমরা কি বল বলি, ধ্রুব বল বলি, ঠিক আছে। বাট এখানে তুমি দেখো, এখানে কি বলের মান প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সরণ ঘটতেছে, কিন্তু সরণের উপর বলটা নির্দিষ্টভাবে কাজ করতেছে না, এক এক সময় এক একভাবে কাজ করতেছে, ঠিক আছে কিনা? তো এইটা হলো মূলত পরিবর্তনশীল বল। তো এই সমস্ত কেসে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, এটা একটু ডিটেইলে একটু বোঝা লাগবে, বেসিকটা আমি তোমার একটু বলি। আচ্ছা, তোমাদেরকে তার আগে একটা কথা বলি, হ্যাঁ একটু জিজ্ঞাসা করি। পৃথিবী তো গোলাকার, তাই না? পৃথিবীকে আমরা গোলাকার কখন দেখি জানো? যখন আমরা পৃথিবীর ছবিটা এমন কোথাও থেকে দেখি, বিশেষ করে অন্যান্য গ্রহ থেকে। যেমন আমরা পৃথিবীর যে নীল ছবিটা দেখি, নীল জলরাশির যে ছবিটা, ওইখানে পৃথিবী কি দেখায়, গোলাকার দেখায় না? তো পৃথিবীকে গোলাকার দেখার জন্য পৃথিবীর পৃষ্ঠ থেকে তোমাকে একটা কি নির্দিষ্ট দূরত্বে চলে যাইতে হবে, তখন তুমি পুরো পৃথিবীর ভিউটাকে কি দেখবা, গোল দেখবা। কিন্তু পৃথিবী পৃষ্ঠে দাঁড়ায়, এই যে আমরা মনে করো পৃথিবী পৃষ্ঠে দাঁড়াই, বা আমি চিটং শহরের জিসি মোড়ে দাঁড়িয়ে আমি যদি পৃথিবীটাকে দেখতে চাই, আমার কাছে কি পৃথিবী গোল এটা কোনো অর্থে মনে হবে? আমার কাছে সমতল মনে হবে না। এবং ম্যাক্সিমাম লোকের কাছে পৃথিবী সমতল মনে হওয়ার এই একটাই কারণ, আমাদের হচ্ছে পয়েন্ট অফ ভিউ। অর্থাৎ পৃথিবীকে গোলাকার মনে হবে কখন, তুমি যখন পৃথিবী পৃষ্ঠ থেকে বাইরে থাকবা, বা পৃথিবী পৃষ্ঠ থেকে একটা উচ্চতায় থাকবা, পুরো পৃথিবীটাকে যখন তুমি উপর থেকে দেখবা, তখন এটাকে গোলাকার মনে হবে। কিন্তু তুমি যদি কোনো একটা নির্দিষ্ট পৃথিবীর মধ্যে একটা স্থানে দাঁড়িয়ে পৃথিবীকে চারপাশে দেখো, তুমি যতটুকু দেখবা ওইখানে কি কার্ভ কোনো বক্ররেখার মতো কোনো অংশ তুমি বুঝতে পারবা, পুরোটা তোমার সমতল মনে হবে না। কথা বুঝতে পারছি? এটা মূলত কেন মনে হয় জানো? কারণ তুমি পৃথিবীর ক্ষুদ্র একটা অংশ দেখতেছো, তুমি পুরো পৃথিবীটাকে দেখতেছো না, এই জন্য তোমার কাছে ওই গোলাকার জিনিসটাই সমতল মনে হচ্ছে। আমরা ওই সায়েন্সের বিষয়টা, এই যে বললাম, এই লজিকটা এখানে অ্যাপ্লাই করতে পারি আমরা। আমরা এই পুরো কার্ভটা বা পুরো চিত্রটা যখন দেখতেছি, ভালো করে বুঝবা পয়েন্টটা, এই টোটাল চিত্রটা যখন আমরা এইভাবে দেখতেছি, তখন আমাদের মনে হচ্ছে যে এখানে কি এই যে আঁকা বাঁকা ঢেউ ঢেউ করা 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 আছে, এটা পুরোটা যখন দেখতেছি। এবার আমি তোমাকে একটু বলি তো, এবার তুমি একটা চালাকি করবা। চালাকিটা হচ্ছে এই গ্রাফ থেকে খুবই ক্ষুদ্র একটা কি লম্ব অংশ তুমি কেটে নাও। মানে আমরা এটাকে অনেকগুলো অংশে মনে করো ভাগ করতেছি, তার মধ্যে একটা ভাগ হচ্ছে মনে করো একটু, এই যে এটা ভালো একটু বেশি ক্লোজ হয়ে গেছে, একটু বুঝিও সবাই কেমন, একটু দেখো। এটা এটা বোঝা লাগবে, এটা বুঝলে তুমি ইন্টিগ্রেশনের ফর্মুলাটা বুঝবা। এই যে দেখো আমি একটু মোটা করে কাটি, নিলে তোমরা বুঝবা না। আচ্ছা ধরো এটা একটা আর এটা একটা, এই যে একটু অংশ আমি কি করলাম, কেটে নিলাম, ভালো করে বুঝবা। মূলত আমি কি করছি আমি একটু বলি। আমি এই পুরো গ্রাফটাকে, পুরো রেখাটাকে, পুরো ক্ষেত্রটাকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র
ফালি ফালি করে কেটে ফেলছি, ওই যে মানে ছোট্ট ছোট্ট অংশে বিভক্ত করে ফেলছি পুরো গ্রাফটাকে। আচ্ছা এখন আমাকে তুমি বলো না, আমি যদি এই পুরো গ্রাফটাকে ছোট 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 অংশে একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি, আবার যদি সবগুলো যোগ করি, আমি কি আবার পুরো ক্ষেত্রটা পাই যাব না? জিনিসটা বুঝছো? এটা আমাদের বুঝার সুবিধার জন্য আমরা এইভাবে চিন্তা করতেছি। আমরা এই পুরো ক্ষেত্রটাকে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করব। এবার তোমার আমি এই জিনিসটা একটু এখানে এঁকে দেখাই। যখন এই ক্ষুদ্র জিনিসটা তুমি এভাবে দেখবা, এই যে দেখো তুমি তো একটু অংশ কেটে নিছো, এই যে একটু, এখন এটা কার অংশ? এটার অংশ। এবার আমি তোমাকে এটা দেখতে মানা করলাম, ধরো আমি তোমাকে এটা দেখাই না, বাট তুমি তো জানো এটা কোথেকে আসছে, এখান থেকে। এখন তুমি আমাকে বলো তো, শুধু এতটুকু জিনিসটা দেখে এটা যে মূলত একটা গোলাকার বা আঁকা বাঁকা একটা চিত্রের অংশ ছিল, এটা মনে হয় দেখে কোনো কারণে? তুমি দেখে বলবা স্যার এটা তো একটা আয়তক্ষেত্রের মতো, এই যে দেখেন স্যার এটার একটা কি আছে, লম্বা দৈর্ঘ্য আছে, আর এই যে ক্ষুদ্র একটা কি আছে, প্রস্থ আছে। তাহলে আমরা এই যে লম্বা লম্বি অংশটাকে যদি দৈর্ঘ্য ধরি আর ছোট্ট এদিকের অংশটাকে যদি প্রস্থ ধরি, তাইলে এটা একটা কি আয়তক্ষেত্রের মতো ফর্ম করতেছে না? তাইলে দেখো, তুমি এই পুরো চিত্রটা না দেখে শুধু যদি এতটুকু দেখো, তোমার কাছে এটা কি এরকম আঁকা বাঁকা অংশের একটা টুকরা মনে হবে, নাকি একটা আলাদা আয়তক্ষেত্র মনে হবে? জিনিসটা বুঝছো? তো আমরা এরকম এটাকে কেটে 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 অনেকগুলো অংশে বিভক্ত করছি, এবং প্রত্যেকটা অংশ এরকম আমরা কি করতেছি, পাশাপাশি বসাচ্ছি। এই যে দেখো এরকম মনে করো প্রত্যেকটা অংশ কি করতেছি, পাশাপাশি বসাচ্ছি। এই কথা বুঝছো? অর্থাৎ কি করছি তাহলে একটু বলি আবার, এই পুরো আঁকা বাঁকা ক্ষেত্রটাকে, অনিয়মিত ক্ষেত্রটাকে আমরা এরকম ফালি ফালি করে অনেকগুলা ছোট্ট টুকরায় বিভক্ত করছি, ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায়। এবং এই টুকরাগুলোকে আমরা আলাদা এই কারণেই করছি, যদি টোটাল ক্ষেত্রটা এই শেপে থাকে আমরা এটার কোনো ক্ষেত্রফল বের করতে পারি না। কিন্তু এটাকে যদি এরকম আলাদা আলাদা করে, কথার কথা 1000টা টুকরা করে ফেলছো, কয়টা টুকরা? 1000টা টুকরা। এবার ওই 1000টা টুকরার আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে যদি পুরোটা যোগ করে দেওয়া হয়, ওই 1000টা ক্ষুদ্র ক্ষুদ্র টুকরার ক্ষেত্রফলগুলা বের করছো, তাহলে 1000টা ক্ষেত্রফল বের হবে। ওই 1000টা ক্ষেত্রফল যদি যোগ দাও, তাহলে এই পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল চলে আসবে না? কেন আসবে স্যার বলেন তো? কারণ ওই ক্ষেত্রটা থেকেই তো আপনি এই টুকরাগুলোকে বাইর করছেন। তাহলে এই টুকরাগুলো কি এই ক্ষেত্রের অংশ না? তাহলে এই টুকরাগুলোর সম্মিলিত ক্ষেত্রফল যত, এই টোটাল ক্ষেত্রটারও সম্মিলিত ক্ষেত্রফল তত। এখন এটাকে এভাবে করার কারণ হচ্ছে, যদি এরকম শেপে থাকে, এটার কোনো কি নাই, নির্দিষ্ট কোনো আকৃতি নাই, নির্দিষ্ট কোনো ফর্মুলা নাই, কিন্তু এগুলাকে ছোট ছোট টুকরা করলে এগুলো একটা নির্দিষ্ট শেপে চলে আসে। ছোট্ট টুকরাগুলা এক একটা আয়তক্ষেত্রের মতো কাজ করে, বা দেখতে এক একটা আয়তক্ষেত্রের মতো মনে হয়। তখন আমরা এই ছোট্ট টুকরার ক্ষেত্রফল বের করতে পারি। এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেখানে দৈর্ঘ্য হচ্ছে লম্বা লম্বি অংশটা, আর প্রস্থ হচ্ছে কি ক্ষুদ্র অংশটা। এখন তুমি বলবা আচ্ছা স্যার ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম। তো স্যার এখন বলেন তো, আপনি যে এটা বললেন, তাহলে এখানে একটা আমি আপনাকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে স্যার, এই যে এইখানে মনে করেন আমি একটা টুকরা নিলাম, স্যার আপনি তো বলছেন টুকরা করতে, এই যে টুকরাটা করছি, আচ্ছা এখানে একটা টুকরা। তো স্যার আমি এখানেও একটা টুকরা করলাম, আচ্ছা ঠিক আছে এখানে একটা টুকরা করলাম। তো স্যার এই টুকরার ক্ষেত্রফল আর এই টুকরার ক্ষেত্রফল কি এখন সেম হবে? কারণ স্যার এখানের হাইটটা কম, কিন্তু এখানের হাইটটা তো স্যার বেশি। তো স্যার আপনি কিভাবে বলতেছেন যে 1000টা টুকরা করলে সবগুলো টুকরার ক্ষেত্রফল যোগ করলে আমি পেয়ে যাব? আচ্ছা, আমি আপনাকে 1000টা টুকরা করতে বলছি, 1000টা টুকরাকে সব সেম হবে বলছি? অবশ্যই এখানে টুকরাগুলো ভিন্ন ভিন্ন হবে। আপনার লজিক ঠিক আছে। কেউ যদি আমাকে এই প্রশ্নটা করে যে স্যার এই টুকরার ক্ষেত্রফল আর এই টুকরার ক্ষেত্রফল তো স্যার সেম হবে না, হ্যাঁ আপনি 1000 ভাগে ভাগ করছেন, কিন্তু এই ভাগটা তো ছোট, আর এদিকের ভাগটা কি বড়। কারণ কোথাও এই বক্ররেখাটা কোথাও বেশি উঠছে, কোথাও একটু ডাউন হয়েছে, যেখানে বেশি উঠছে ওখানে লেন্থ বেড়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটা বলতেছি না যে একটা টুকরার ক্ষেত্রফল বের করে ওটাকে 1000 দিয়ে গুণ দিতে বলি নাই তো। ওটা পারবা কখন? যদি সব সেম টুকরা হয়। এখানে সব সেম টুকরা না, তুমি প্রত্যেকটা টুকরার আলাদা আলাদা ক্ষেত্রফল কি করবা, বের করবা। প্রত্যেকটা টুকরার আলাদা আলাদা ক্ষেত্রফল, যেমন এটার ক্ষেত্রফল যত আসবে এটার ক্ষেত্রফল তার চেয়ে বেশি আসবে, যেহেতু লেন্থ বেশি। তাহলে এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল, এরকম করে করে আরো যতগুলো টুকরা করব, সবগুলোর ক্ষেত্রফল কি এক একটা থেকে এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে। সবার ক্ষেত্রফল সেম হবে না টুকরাগুলার, ছোট্ট অংশগুলার, কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রফল হলেও তুমি যদি সবগুলা বের করে যদি যোগ দাও, টোটালটাকে পেয়ে যাবা না? কথা বুঝাইতে পারছি নাকি বুঝি নাই? যেমন মনে করো টোটাল ক্ষেত্রফল 10,
তো এই টোটাল ক্ষেত্রফল 10 করার জন্য আমার কি 5 আর 5 এর দরকার আছে? আমি তো 7 আর 3 দিয়েও 10 মিলাইতে পারি, আমি তো 8 আর 2 দিয়েও 10 মিলাইতে পারি। এক টুকরার ক্ষেত্রফল 8, আর এক টুকরার ক্ষেত্রফল 2, 10 হচ্ছে কিনা? আমার টোটাল ক্ষেত্রফল লাগতেছে যে টুকরাগুলো সমান হওয়ার কোনো দরকার নাই এবং সমান হবেও না, যেহেতু আমার ক্ষেত্রটা অনিয়মিত, টুকরাও অবশ্যই কি হবে? ভিন্ন ভিন্ন। আচ্ছা, তাহলে একটু ধৈর্য। এবার আপনাদের মধ্যে একটা বড় ধরনের প্রবলেম আসছে, বা একটা বড় ধরনের, এই যে এখন কি হবে এটাকে, এটাকে কি বলে, ধরেন এই যে বললাম এটা মাথার উপর দিয়ে গেছে, এবার একটু নামাই দিই মাথা নিয়ে। আমরা বললাম কি যে পরিবর্তনশীল বল হচ্ছে যেখানে বলের মানটা সরণের সাথে সাথে পরিবর্তন হয়, নির্দিষ্ট পরিমাণ বল বস্তুর উপর কাজ করে না। তাইলে তখন শেপটা, বলের যেটা গ্রাফ, বলের যেটা রেখা, সেটা স্ট্রেট লাইন হবে না, সেটা আঁকা বাঁকা হবে। তো এই ক্ষেত্রে আমরা যদি এটার ক্ষেত্রফল বের করতে চাই, এই যে এই রেখাটার ক্ষেত্রফল যদি বের করতে চাই, আচ্ছা এখানে একটা প্রশ্ন বলা বোধহয় মিস হয়ে গেছে, যে ক্ষেত্রফল কেন বের করতেছি, গ্রাফের ক্ষেত্রফলটা কাজ কেন হচ্ছে? তুমি দেখো, তুমি সূত্র পড়ছো না, ডাব্লিউ ইকুয়াল টু কি এফ এস। এখানে মূলত এফটাকে দৈর্ঘ্যের মতো চিন্তা করলে, এসটাকে যদি প্রস্থের মতো চিন্তা করা যায়, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি? ক্ষেত্রফল। দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল। যেমন ধ্রুব বলের বেলায়, ধ্রুব বলে মনে করো এতটুক বল এতটুক সরণ, এটা হলো সরণ আর এটা হলো মনে করো বল, তাহলে ক্ষেত্রফল হবে কোনটা জানো? এটা, এই যে এফ ইন্টু এস, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো পরিবর্তনশীল বলেও দৈর্ঘ্য গুণ কি? প্রস্থ। তো এখানে এস এর কোনো সমস্যা নাই, এস ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে কি নিয়ে? ওই বলটা নিয়ে, বলের মানটা তো কি অনিয়মিত। তো ওই জন্যই মূলত আমরা এটা এভাবে করার চেষ্টা করতেছি। তো এখন প্রবলেম যেটা হয়েছে আপনাদের মাথায়, এখন যেটা ঝামেলা করতেছে যে স্যার একটা ক্ষেত্রফলকে এরকম 1000টা টুকরায় ভাগ করে এগুলো আলাদা আলাদা ক্ষেত্রফলকে বাইর করা সম্ভব নাকি? এটা কেমন ধরনের পাগলের মতো কথা বললেন এটা? হ্যাঁ, এটা সম্ভব না, আর আমরা এটা করবও না। আমি তোমাকে বিষয়টা বোঝানোর জন্য বললাম, যে এটা তোমাকে আইডিয়া দেওয়ার জন্য বললাম, যে জিনিসটাকে আমরা যদি এরকম অনিয়মিত একটা শেপ থাকে, ওটাকে মূলত কি করতে হয়? ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে ওইগুলোর ক্ষেত্রফল আলাদা আলাদা করে করতে হয়, দেন টোটাল ক্ষেত্রফল যোগ করলে, সবগুলো অংশের ক্ষেত্রফল যোগ দিলে আমরা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাই। তো এখানে এই যে কথাটা বলছি, ঠিক আছে, তো 1000টা ক্ষেত্রফল যদি তোমার বের করতে হয়, অনেকগুলো কাজ না, তখন এটা কি করতে হয় আমি তোমাকে বলি। ধরো এখানে বলের ফাংশন যেটা, সেটা হচ্ছে কি এফ অফ এক্স। বলের ফাংশনটা হচ্ছে কি, মানে বলের মান যেটা, ঠিক আছে, ওয়াই অক্ষের মান হচ্ছে এফ অফ এক্স, আর এটা হচ্ছে কি এক্স। এখন তুমি যে টুকরাটা নিছো, এটা তো পুরো সরণ না, এটা কি এতটুকু পুরো সরণ না, তার একটা অংশ, তখন আমরা এটাকে কি বলি? ডেল এক্স বলি, মানে এক্স এর একটা অংশ। সরণটাকে যদি আমরা এক্স চিন্তা করি, তাহলে ডেল এক্স মানে এটুকুর মান হচ্ছে কি ডেল এক্স, মানে এক্স এর একটা অংশ অথবা এক্স এর একটা কি পরিমাণ, একটা পার্ট। তো এটাকে কেমন লেখা যায় জানো এখন? এই যে ইন্টিগ্রেশন ডাব্লিউ, ঠিক আছে, এটা তখন ডিডাব্লিউ হয়। তখন কি হয়, আচ্ছা আমি একটু এবার দেখাই। ডিডাব্লিউ ইকুয়াল টু, কারণ তুমি এই ক্ষুদ্র অংশ দিয়ে যদি কাজ বের করো, এটা তো সম্পূর্ণ কাজ পাবা না, এটা তো শুধু একটা অংশের কাজ। তাহলে এরকম অনেকগুলো অংশ মিলে টোটাল কাজটা তৈরি হচ্ছে। তাহলে এই যে একটা অংশের জন্য হিসাব করতেছি, এটা এটা শুধু কয়টা অংশ? একটা। তাহলে এটার জন্য কৃতকাজ হচ্ছে ডিডাব্লিউ। তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু সূত্র কি? এফ ইন্টু, এবারে বলি সূত্র হচ্ছে মূলত এইটা, এটাই অ্যাপ্লাই করছি এখানে। দেখো আমি একটু বলি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এই যে দেখো ডাব্লিউর জায়গায় ডিডাব্লিউ কেন বসাইছি? ডাব্লিউ হচ্ছে মোট কৃতকাজ, কিন্তু আমরা তো টোটাল কৃতকাজ এখনো পর্যন্ত যাই নাই, আমরা এটা লিখছি শুধুমাত্র এই টুকরার জন্য। ওই টোটাল ক্ষেত্রকে অনেকগুলো টুকরায় ভাগ করছি না, তার মধ্য থেকে একটা টুকরা হচ্ছে কি এটা। তো এটার জন্য যে কৃতকাজটা পাবো, সেটাকেই আমি ডাব্লিউ বলতে পারবো? সম্পূর্ণ কৃতকাজ বলতে পারবো? পারবো না। এটা হচ্ছে ডিডাব্লিউ, মানে কাজের একটা অংশ, মানে ডাব্লিউর একটা অংশ। এবার এফ এস না, এফ এর জায়গায় কি বসাইছি? এফ অফ এক্স। এফ অফ এক্স কেন? কারণ এখানে বলের মান এফ, এটা কিন্তু বলেরই মান, বাট এই বলের মানটা কি আকারে দেওয়া আছে? সরণের ফাংশন আকারে দেওয়া আছে। বলের মানটা কি আকারে দেওয়া আছে? সরণের ফাংশন। এখানে আপনাকে তখন ভ্যালু দিয়ে দিবে, যেমন স্যার এফ অফ এক্স ইকুয়াল টু মান দিবে হচ্ছে এরকম, ধরো 5x প্লাস 2, এটা একটা ফাংশন। তখন এখানে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য তুমি বলের কি পাবা? ভিন্ন ভিন্ন মান পাবা। এখানে এফ মানে হচ্ছে বল, তো ফোর্সটা কার উপর ডিপেন্ডেন্ট? এক্স এর উপর ডিপেন্ডেন্ট, এক্স এর সাপেক্ষে বল। তাহলে এটাকে আমরা এটাই হচ্ছে মূলত আমরা কি এখানে বল ধরে নিছি, এটাকে আমরা কি ধরে নিছি? এফ ধরে নিছি। বুঝতে পারছি? এটাকে মূলত এফ ধরে নিছি। এই যে তাহলে এফ অফ এক্স মানে এ এফ এর জায়গায় কি বসাইছি?
এফ অফ এক্স বসাইছি, আর এস কি সরণ না। এখন তুমি তো শুধু একটা টুকরার জন্য নিচ্ছ, তো সরণ টোটাল এস হচ্ছে টোটাল একটুক, তো আমি এতটুকুর জন্য কাজ বাইর করতেছি না, আমি কাজ বের করতেছি শুধু কার জন্য, ডিএক্স, একটা টুকরার ছোট্ট একটা অংশের জন্য। তাহলে এটা হলো ছোট্ট অংশ, তাহলে এখানে এই টুকরার জন্য সরণ হচ্ছে কোনটা, এই ডিএক্স এর সমপরিমাণ, এই জন্য এস এর জায়গায় সরণের জায়গায় ডিএক্সটা বসছে। বুঝাইতে পারছি? তাইলে আমাকে বলো এখানে যে কাজটা পাইছি, এই যে ডিডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স ইন্টু ডিএক্স, এটা মূলত এই টোটাল ক্ষেত্রটার, এই টোটাল চিত্রের একটা অংশের কৃতকাজ, একটা অংশের কৃতকাজ। এবার আমি আপনাকে কি বলছিলাম, যে এরকম যতগুলা অংশ হবে ওই সবগুলো অংশের ক্ষেত্রফলকে যোগ করলে এই টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব, আর টোটাল ক্ষেত্রফলটাই হবে কি কৃতকাজ, কারণ বল সরণের যেটা ক্ষেত্রফল এটাই মূলত কি হয়, কৃতকাজ হয়, এই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে এইখান থেকে টোটাল কৃতকাজ কেমনে পাবো জানেন, যোগজীকরণ করে। এই যে যোগজীকরণ মানে হচ্ছে কি যোগ করার প্রক্রিয়া। তো প্রতিটা টুকরা এরকম তো আরো অনেকগুলা টুকরা আছে, কতগুলা, ধরো এন সংখ্যক টুকরা, কত সংখ্যক, এন সংখ্যক কি আছে টুকরা আছে। তো এন সংখ্যক টুকরাটাকে এমন আমরা প্রকাশ করি, আমরা উভয় পক্ষে কি করব, ইন্টিগ্রেশন করে দিব। উভয় পক্ষে কি করব, ইন্টিগ্রেশন। এই যে ইন্টিগ্রেশনের সাইন নিলাম, তাহলে এখানে কি এফ অফ এক্স ইন্টু কি থাকবে, মানে এটাকে ইন্টিগ্রেশন করতেছি, একটা টুকরাকে ইন্টিগ্রেশন করলে ওই টুকরাগুলো দিয়ে যতগুলা টুকরা আছে সবার ক্ষেত্রফলটা আমরা নিয়ে আসবো এটার মাধ্যমে। তাহলে এখানে দেখো এবার লিমিট বসাইতে হবে, তুমি কত থেকে কত পর্যন্ত বসাইতে চাও। তাহলে লিমিট হচ্ছে 1 থেকে, মানে টুকরা এন থেকে, এখানে টোটাল কত সংখ্যক, যদি এন সংখ্যক থাকে, এই যে নর্মালি 1 থেকে বা কত থেকে কত পর্যন্ত করতে চাও, সরণের মান এটা ওইভাবে করে দিয়ে দিবে। ঠিক আছে, তুমি কত টুকরা করতেছো 1 টু এন, এটা ডিরেক্টলি কি থাকবে, বলা থাকবে এভাবে। এটা মূলত লিমিট, লোয়ার লিমিট থেকে আপার লিমিট, আমি কতগুলো টুকরার ক্ষেত্রফল বের করতে চাই। তো এটাকে মূলত লেখা হয় ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, মানে হচ্ছে ডাব্লিউ, অর্থাৎ ক্ষুদ্র কোনো ভ্যালুকে যোগ করে যেটা বড় ভ্যালু পাওয়া যায়, বা বড় ভ্যালু পাওয়ার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে তুমি ছোট কোনো মানকে যদি ইন্টিগ্রেশন করো তুমি বড় মান পাবা, কারণ তুমি এরকম ডিডাব্লিউ, অনেকগুলো ডিডাব্লিউ পাবা এখানে। যেমন এই টুকরার জন্য একটা ডিডাব্লিউ আসবে, এই টুকরার জন্য একটা ডিডাব্লিউ আসবে, এই টুকরার জন্য একটা কি আসবে, ডিডাব্লিউ। এরকম সবগুলো টুকরার ডিডাব্লিউ যদি তুমি যোগ করো তাহলে তুমি টোটাল ডাব্লিউ পাবা না। এই যে ইন্টিগ্রেশন মানে কি বুঝাচ্ছে, যোগ বুঝাচ্ছে, কার যোগ, ডিডাব্লিউর যোগ। তাহলে এরকম সবগুলো ডিডাব্লিউ যোগ করে কি পাইছি, ডাব্লিউটা পাইছি, এই হচ্ছে ডাব্লিউ। আর এখানে ইন্টিগ্রেশনের সাইন বসবে, তখন এফ অফ এক্স ইন্টু কি থাকে, ডিএক্স। এটা হলো আমাদের পরিবর্তনশীল বলের জন্য কাজের সূত্র। তো এখানে এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া থাকবে, ওই ফাংশনটাকে আমরা কি করব, ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করে ওইটা সরণের সাপেক্ষে মূলত কি করবে, যে ডিএক্স মানে সরণ, সরণের সাপেক্ষে তুমি বলকে কি করতেছো, অন্তরীকরণ করতেছো। ঠিক আছে, তো এখানে তুমি চাইলে এফ অফ এক্স না লিখে এটাকে এফ ডিএক্সও লিখতে পারো, কারণ এফ অফ এক্স মানে মূলত এটা বলের মান, এটা মূলত বলের ফাংশন, তো আমরা ওই জন্য এফ অফ এক্স লিখতেছি। তো এখানে এফ অফ এক্স যে কথা, বলের মানটাও কি সেম কথা। এই যে এটা যেমন বলটা কিভাবে দেওয়া আছে, এক্স প্লাস 2 এইভাবে। তাহলে এখন মনে করো আমি এক্স এর মান যদি 1 বসাই, তাহলে আমি বলের মান পাচ্ছি কত, 3 নিউটন। ঠিক আছে, তখন নতুন একটা বল পাবো। এক্স এর মান যদি ভিন্ন একটা বসাই, আর একটা নতুন মান পাবো। তাহলে এখানে মূলত এফ অফ এক্স যেটা, এটা হচ্ছে মূলত বলের মান, বাট বলের মানটা কি দিয়ে প্রকাশ করছে, এক্স দিয়ে প্রকাশ করছে, এই জন্য আমরা এফ অফ এক্স লিখতেছি। তো তুমি যদি চাও এফ অফ এক্সটাকে ডিরেক্টলি কি লিখতে পারবা, এফ লিখতে পারবা, এফ ইন্টু কি, ডিএক্স। এই যে দেখো সরণের সাপেক্ষে বলের ইন্টিগ্রেশন। ঠিক আছে, এখন বলটাও কি সরণের উপরই নির্ভরশীল। এই যে দেখো এফ অফ এক্স মানে বলের মানটা কার উপর নির্ভরশীল, সরণের উপর নির্ভরশীল। তো তুমি সরণের সাপেক্ষে এটাকে কি করতে পারবা, ইন্টিগ্রেট করতে পারবা। এই যে বক্স, এটাই হচ্ছে আমাদের হাতিয়ার, এটাই হচ্ছে আমাদের আউটপুট এই পুরো জিনিসটা থেকে, এই বিষয়টা। এখন আমি তোমাদেরকে একটু বলি, এতটুক পর্যন্ত তুমি লেকচারটা দেখার পরেও তোমার মনে ডাউট থেকে যাবে কিছু কিছু জিনিস, কিছু কিছু ডাউট এই জন্যই থাকবে, কারণ এখানে যে বিষয়টা তোমাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বইতে বলো বা অন্যান্য টিচার বা যারাই দেখো, তুমি যে লেকচারই দেখো, এই বিষয়টা এরকমই থাকে। যোগজীকরণের মাধ্যমে বা ইন্টিগ্রেশনের মাধ্যমে কি করা হয়, কৃতকাজের মান বের করা হয়, কখন, পরিবর্তনশীল বলের বেলায়। তো এইটা একটু কঠিন লাগার কারণ এটাই যে এটা সম্পর্কে তোমার পূর্বের কোনো কি নাই, নলেজ নাই, পূর্বের কোনো ধারণা নাই।
তবে হ্যাঁ, যারা যোগজীকরণ পড়ে ফেলছো চ্যাপ্টার 10, তাদের এটা এত বেশি ডিফারেন্ট মানে একটু আলাদা মনে হবে না, এটা পড়ে আসছো তো, এখানে জাস্ট ওই প্রসেসটা অ্যাপ্লাই করা হয়েছে এটাই। তো তুমি যারা মনে করো এটা সম্পর্কে ধারণা নাই, যারা কাজ ক্ষমতা শক্তি পড়ার জন্য এটা পড়তে হচ্ছে এরকম, তাদেরকে আমি বলবো এটাকে এত হাইপার ভাবে নেওয়ার কোনো প্রয়োজন নাই। এরকম কোনো প্রতিপাদন তোমার পরীক্ষায় আসবেও না, তোমাকে এটা এক্সপ্লেনও করতে দিবে না। তো কথা হচ্ছে স্যার এটা পড়ালেন যে, পড়াইছি, তুমি তো না পড়ে ডিরেক্টলি ম্যাথ করতে পারবে না, কারণ পরিবর্তনশীল বল এই বিষয়টাকে তোমার ফেস করা লাগবে। তো এটা সম্পর্কে ন্যূনতম বেসিক যদি তোমার না থাকে, তুমি ডিটেল করো নাই সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট একটা লেভেল পর্যন্ত বেসিক তোমার থাকতে হবে, যাতে তুমি উদ্দীপকটা ক্র্যাক করতে পারো বা বিষয়টাকে তুমি বুঝতে পারো যে পরিবর্তনশীল বলটা কি, পরিবর্তনশীল বল থাকলে কৃত কাজটা কিভাবে বের করতে হয়, এখানে প্রসিজারটা কি। এই হচ্ছে সেই বিষয়। পরিবর্তনশীল বল হলে বলের মানটা কি থাকবে না, ফিক্সড থাকবে না, তখন একটা অনিয়মিত ক্ষেত্র তৈরি হয়। তো অনিয়মিত ক্ষেত্রের কোনো ক্ষেত্রফলের সূত্র আমাদের জানা নাই। তখন আমরা কি করি, প্রত্যেকটা অংশকে এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিবেচনা করে নেই, এবং প্রত্যেকটা ক্ষুদ্র অংশের কাজ যদি ডিডাব্লিউ হয়, তাহলে এরকম যতগুলো ক্ষুদ্র অংশ আছে সবগুলো ক্ষুদ্র অংশের মোট কাজ হবে ডাব্লিউ। আমরা ওই মোট কাজ ডাব্লিউটাই বের করতে চাই। তখন কি করতে হয়, প্রত্যেকটা ছোট ছোট কাজ যেগুলো ডিডাব্লিউ বলছি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশের, ওই ডিডাব্লিউ সবগুলো যোগ করে দেওয়া লাগে। তো আমরা যোগ করার জন্য একটা ডিডাব্লিউ তো আগে বের করতে হবে। তো একটা ডিডাব্লিউ আমরা বের করছি। একটা ডিডাব্লিউ সূত্র কি, সূত্র এটাই, তুমি ডিডাব্লিউ বলো ডাব্লিউ বলো, সূত্র এটাই অ্যাপ্লাই করছি। আমি তোমার একটু আগে বুঝাইছিলাম ডাব্লিউ ইকুয়াল টু এফএসি লিখছি, তবে এফ এর জায়গায় এফ অফ এক্স কেন লিখছি, কারণ এখানে বলের মানটা ফিক্সড না, বলের মানটা সরণের উপর নির্ভরশীল। এই জন্য এফ অফ এক্স লেখা হয়েছে, যে এখানে এফ দিয়ে বলটা হচ্ছে কি, মানে এটা বলের ফাংশন, এটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট, এটা বোঝানোর জন্য। আর এস এর জায়গায় কেন ডিএক্স বসছে, কারণ এস হচ্ছে সম্পূর্ণ সরণ। তো তুমি তো একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করছো এখানে, তো ক্ষুদ্র অংশের সরণ কি মোট সরণের সমান হবে, হবে না। তো ক্ষুদ্র অংশের সরণ কত, ডিএক্স, ওই ক্ষুদ্র অংশের সরণটা বসাইছি। তাহলে ক্ষুদ্র অংশের বল, ক্ষুদ্র অংশের সরণ, এটার জন্য যেটা পাবো এটা হচ্ছে ক্ষুদ্র অংশের কৃতকাজ। তাহলে এরকম অনেকগুলো কি আছে, ক্ষুদ্র অংশ আছে, তো সবগুলোকে এবার ইন্টিগ্রেট করে দিছি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ, কেন, কারণ ইন্টিগ্রেশন মানে কি, যোগ করতেছো কাকে, ডিডাব্লিউ কে। এরকম যতগুলো ডিডাব্লিউ আছে সবগুলো ডিডাব্লিউ কে যোগ করে তুমি টোটাল ডাব্লিউ পাবা, এটাই ইন্টিগ্রেশন মূলত। ঠিক আছে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মানকে যোগ করে যে টোটাল রেজাল্ট পাওয়া যায়, এই টোটাল রেজাল্ট পাওয়ার যে পদ্ধতি, ছোট ভ্যালুগুলো যোগ করার মাধ্যমে, এটাকে বলে যোগজীকরণ। একদম যদি সস্তায় বলি, বলে এটা একদম সস্তা ভাষায় বলে দিচ্ছি, ঠিক আছে। এটা এই যেখানে যেটা বললাম আর কি, এটা একদম মানে একেবারে নর্মাল ভাষায়, যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট মানকে যুক্ত করার মাধ্যমে যে বড় ভ্যালুটা আমরা পাই, যোগ করার মাধ্যমে, ওই যোগ করার পদ্ধতিটাকে বলে কি, যোগজীকরণ। এই যে তাহলে অসংখ্য ডিডাব্লিউ কে যোগ করে কি পাইছি, ডাব্লিউ পাইছি। আর এখানে এফ অফ এক্স কে এফ লিখছি, কারণ এফ অফ এক্স হচ্ছে মূলত বলেরই ফাংশন, তাহলে ওটাকে এফ দিয়ে লেখা যাবে। আর ডিএক্সটা ডিএক্স এর মতো বসছে। তাহলে এফ, এই যে বল ইন্টু সরণ, ছোট অংশের বল ছোট অংশের কি সরণ, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করো, এরকম ছোট অংশ এরকম অনেকগুলো আছে না, প্রত্যেকটা অংশের জন্য ক্যালকুলেশন করতেছে, তাহলে এটাকে পুরোটাকে এই যে ইন্টিগ্রেশন দিয়ে বোঝানো হয়। আর এখানে লিমিট বসবে, এটা আমরা ম্যাথ করার সময় লিমিটগুলো বসাবো, যে আমরা কত থেকে কত পর্যন্ত কৃতকাজ বের করতে চাই। যেমন মনে করো পুরোটা দরকার হচ্ছে না, ধরো এতটুকু বের করতেছো, ঠিক আছে, ধরো এই যে লাল অংশ পর্যন্ত, তাহলে মনে করো এখানে এক্স এর মান 3, এখানে মনে করো এক্স এর মান কত 5, তাহলে তুমি 3 থেকে 5 পর্যন্ত বের করতেছো, তখন 3 to 5 বসবে, তখন লোয়ার লিমিট বসবে 3, আপার লিমিট বসবে 5, মানে তুমি কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশন করতে চাও, ওটাই হচ্ছে লিমিটের মান। তো এটা ম্যাথ করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু আমি সময় নিছি, আমি লেকচারটা আর একটু কয়া করতাম, কারণ সময় নিচ্ছি মূলত এই জিনিসটা আমি বারবার এক কথাকে আমি আসলে 2-3 বার করেও বলছি এখানে। এটার একমাত্রই কারণ এটা সম্পর্কে ডিটেল যেহেতু পড়াই নাই, এটা ডিটেল বলে না, এটা হচ্ছে মূলত তোমাকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা। যেহেতু তোমরা যোগাযোগ অনেকেই পড়ো নাই, স্বাভাবিক বিষয়, এটা অনেকেই পড়ো নাই, এই জন্য এটা কঠিন লাগে। এই জন্য আমি সিম্পলি জিনিসটাকে কিভাবে হিসাব করতেছে, এই বক্সের মান এটা কি আসছে, এটা বলতে কি বুঝায়, এটা বারবার করে বললাম। আশা করি এটা বুঝাইতে পারছি। এবার আমরা কি করব, একটা ম্যাথমেটিক্যাল পার্ট সলভ করব, বুঝাইতে পারছি। আর এখন আমরা ম্যাথ শুরু করব, তার আগে একটু বলি, যদি তোমার এইটাতে একটু প্রবলেম থেকে থাকে, তাহলে তুমি লেকচারটা আরেকটু কি করবা, রিভিশন করবা, আবার একটু দেখবা কোথায় কোথায় প্রবলেম। আর খুব বেশি না বুঝলে আমাদেরকে জানাবা যে স্যার এখানে 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 বুঝি নাই। আমরা চেষ্টা করব যতটুকু অনলাইনের বিষয় আসলে
হয়তো ওইভাবে করে তোমাকে মানে মেসেজ পৌঁছানোটা কঠিন, বাট চেষ্টা করবো যতটুকু পারা যায় তোমাকে হেল্প করা, ঠিক আছে? আর আশা করি একটু মনোযোগ দিয়ে যদি তুমি এটা খেয়াল করো তোমার এটাতে প্রবলেম থাকবে না, বা আমি যতটুকু বুঝাইছি অতটুকু তুমি বুঝবা। অন্তত ম্যাথ করলে টপিকটা আরেকটু ক্লিয়ার হবে। এখনো পর্যন্ত থিওরি পড়ছো, তো এটা অ্যাপ্লাই কিভাবে করা হচ্ছে এটা যদি দেখো তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা তাহলে মূলত ম্যাথ শুরু করব। গতকালকের এবং আজকের লেকচারে এখন পর্যন্ত যতটুকু পড়িয়েছি ততটুকু পর্যন্ত বেসিক যদি আমরা বুঝে থাকি ভালো করে, তাহলে আজকে আমরা এই 4টা ম্যাথ প্রবলেম সলভ করব। এখানে আসলে 4টা ম্যাথ প্রবলেম বললো, প্রশ্ন কয়টা আমি বলি। এখানে একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন, দুইটা, এখানে দুইটা প্রশ্ন, 4টা, এখানে 3টা প্রশ্ন, 7টা, টোটাল 7টা প্রশ্ন। তবে এই টোটাল 7টা প্রশ্নের মধ্যে 2টা উদ্দীপক ছাড়া আরগুলা খুবই ইজি। ঠিক আছে, ইনকেস দেখা যাবে যে উদ্দীপকের চেয়ে ম্যাথ ছোট আরো, বাট বেসিক বোঝার জন্য এগুলো একটু আমাদের দেখা জরুরি। এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আসতে পারে। আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করবো প্রথমে। এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক, এই চ্যাপ্টারের বেসিক। এটা হলো আমাদের ধ্রুব বল বা বিভিন্ন ধরনের বল। এইটা একটু বুঝতে হবে যাদের ওই যে পরিবর্তনশীল বল নিয়ে একটু প্রবলেম ছিল, আমরা একটু পরিবর্তনশীল বলের একটা ম্যাথ নিছি। আরও ম্যাথ আমরা ধাপে ধাপে করবো, বাট আজকের ক্লাসে একটা থাকবে। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে ভেক্টর। প্রথম ক্লাসে আমি কাজের একটা ফর্মুলা পড়াইছিলাম যে কাজ হচ্ছে বল এবং সরণের ডট গুণফলের সমপরিমাণ। তাহলে এটা বেশি আসে বোর্ড এক্সাম। এটা ইনফ্যাক্ট আমি বোর্ডটা লিখতে ভুলে গেছি, এটা একটা বোর্ড এক্সামে আসছে, রাজশাহী বোর্ড মেবি, রাজশাহীতে আসছে এটা। তো এই ভেক্টর ফরম্যাট থেকে কাজের প্রশ্ন বেশি আসে। এটাও একটা বোর্ড প্রশ্ন, এটাও মেবি একটা বোর্ডে আসছিল হয়তো বা। এটা বোর্ড আমি একটু লিখতে ভুলে গেছি আসলে কোন বোর্ডে আসছে। আচ্ছা আসো আমরা এটা একটু সলভ করি। উদ্দীপক পড়ি একটু কি বলছে, আশা করি লেখা দেখা যাচ্ছে। একটু আজকে লাইটের একটু প্রবলেম থাকে, তা আসলে ভালো করে তোমরা বুঝতেছো কিনাও জানি না, একটু কষ্ট করে দেখতে হবে। 50 নিউটন ওজনের একটা বাক্সকে ভূমির সাথে 37 ডিগ্রি কোণ করে টানা হচ্ছে। এফ কে মানে ফ্রিকশন দেওয়া আছে, পথের ঘর্ষণ বল হচ্ছে 10 নিউটন, আর বাক্সের সরণ ঘুরছে কয় মিটার? 3 মিটার। তাহলে ইনফরমেশন বুঝিও, 50 নিউটন ওজনের একটা বাক্স, এটাকে ভূমির সাথে কি 37 ডিগ্রি কোণে টানা হচ্ছে। তো এফ কে হচ্ছে 10 নিউটন, সরণ ঘর্ষণ দেওয়া আছে আর সরণ দিয়ে দিছে। প্রথম প্রশ্ন, 50 নিউটন বল দ্বারা কৃত কাজ বের করতে বলছে। দ্বিতীয় প্রশ্ন, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ বের করতে বলছে। তৃতীয় প্রশ্ন, লব্ধি বল দ্বারা কৃত কাজ বের করতে বলছে। আচ্ছা আসো তাইলে আমরা এটা একটু সলভ করি। প্রথম 1 নম্বরটা একটু সবাই বুঝবা ভালো করে। 50 নিউটন বল দ্বারা কৃত কাজ অর্থাৎ বস্তুর যেটা ওজন, এই ওজনের সমপরিমাণ বল দ্বারা কতটুকু কাজ করা যাবে সেটা বের করতে বলছে। এখন বিষয়টা হচ্ছে কিরকম আমি তোমাকে একটু বলি। 50 নিউটনের একটা বোঝা যদি তুমি টানতে যাও, তোমাকে 50 নিউটনের সমপরিমাণ বল অথবা তার চেয়ে বেশি পরিমাণ কি দিতে হবে, বল প্রয়োগ করতে হবে, আদারওয়াইজ ওটা আসবে না। ইনফ্যাক্ট এখানে আবার 10 নিউটন কি আছে, ঘর্ষণ আছে। তো 1 নাম্বার প্রশ্নে ঘর্ষণের হিসাব আসবে না। বল কেন স্যার, কেন আসবে না? কারণ তোমাকে স্পেসিফিক করে উল্লেখ করে দিছে যে তুমি শুধুমাত্র 50 নিউটন বলের জন্য কৃতকাজ বের করবা। তাহলে 50 নিউটন যেহেতু ফিক্সড করে দিছে, এটা শুধুমাত্র 50 নিউটনই বসবে, এখানে কোনো ঘর্ষণ আসবে না। ঠিক একইভাবে যখন তুমি 2 নাম্বার ম্যাথ করবা, ঘর্ষণ বল ফিক্সড করে দিছে না, তখন এই 50 নিউটনের কোনো কাজ আসবে না। 50 নিউটন এবং 10 নিউটন দোনোটা কাজ করবে এই 3 নাম্বারে, যখন লব্ধি বলের কথা বলা হয়েছে। একটা বস্তুর উপর যখন একাধিক বল ক্রিয়া করে, তখন আমাদেরকে ওই বস্তুর নিট ফোর্স বা লব্ধি বলটা বের করতে হয়। ওই লব্ধি বল দিয়েই হচ্ছে আমরা কাজ হিসাব করব। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার প্রশ্নে বলের মানটা ফিক্সড করা, এখানে যেটা বলছে আমরা ওই অনুযায়ী কি করব, ম্যাথ করব। তাহলে আসো 1 নাম্বার ম্যাথ আমি একটু পাশেই করি। ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ এস কস থিটা। তাইলে 1 নাম্বার ম্যাথের কনসেপ্টটা হচ্ছে, এটা যদি বোঝা হয়, ধর এটা হলো বোঝা, এটা হলো 50 নিউটন, এই বোঝাকে এমনভাবে টানা হচ্ছে, এই যে এই বোঝাটাকে এমনভাবে টানা হচ্ছে যেন এখানে 50 নিউটন দিয়ে টানা হচ্ছে, এই যে এটা 37 ডিগ্রি হয়। কত ডিগ্রি? 37 ডিগ্রি। আর এদিকে হচ্ছে কি এস, এদিকে হচ্ছে এস, এদিকে হলো কি এই। কথা বুঝাইতে পারছি? তাহলে এখানে আমরা, আচ্ছা স্যার একটু এটা এরকম ভাবে যে বস্তু এ বরাবর যাচ্ছে, এটাকে এফ বলে কি করা হলো, টানা হলো 50 নিউটন বলে। ফলে এটা সরণ ঘটতেছে কত, 3 মিটার, আর মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 37 ডিগ্রি। তাহলে এখান থেকে এবার বসাই দাও মান। এটাতে তো জটিলতার কিছু নাই, এফ এর মান 50 বসবে, কারণ 50 নিউটন বল দ্বারা কৃত কাজ। এস এর মান বসবে কত, 3, আর কস থিটা
এটা বসবে কত? 37 ডিগ্রি। আচ্ছা, এটা 37 বরাবর বসবে কিনা? আমি তোমাদেরকে প্রথম লেকচার একটা জিনিস বারবার বারবার করে সতর্ক করছিলাম যে যখনই তুমি cos থিটার এখানে অ্যাঙ্গেল বসাতে যাবা, তুমি মাস্ট এটা এনশিওর করবা যে বল এবং সরণের আদি বিন্দুটা এক জায়গায় আছে কিনা অথবা শেষ বিন্দুটা এক জায়গায় আছে কিনা। তাহলে এখানে দেখো আদি বিন্দুটা, এবং এই যে বলের আদি বিন্দু এখানে, সরণের আদি বিন্দুও কি এখানে, এবং আদি বিন্দুর এই পয়েন্টেই 37 ডিগ্রি কোণ কি করছে? তৈরি করছে। তাহলে আমরা থিটা কত বসাইতে পারবো? 37 ডিগ্রি বসাইতে পারবো। অর্থাৎ অ্যাঙ্গেল বসানোর সময় এটা শর্ত যে বল এবং সরণের আদি বিন্দু একই জায়গায় হইতে হবে অথবা শেষ বিন্দু কি হইতে হবে? একই জায়গায় হইতে হবে। তাহলে এখানে ভ্যালু কত আসে এটা যদি একটু বের করি আমরা, 50 ইন্টু 3 ইন্টু cos 37, এটার ভ্যালু আসবে 119.79, বা এটাকে 8 লিখতে পারবা, 119.8 জুল। এটা হলো আমাদের প্রথম ম্যাথের আনসার, 1 নম্বর ম্যাথ। তাই আমরা নিশ্চয়ই 1 নম্বর ম্যাথটা বুঝতে পারছি। অর্থাৎ 50 নিউটন বল দ্বারা কৃতকাজ হবে কত? যদি এটা বুঝে থাকো, 2 নম্বরটা খুব বেশি কঠিন লাগবে না। 2 নম্বরও সেম সূত্র, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কি cos থিটা। তাহলে কত নিউটন বল দ্বারা কৃতকাজ বলছে? ঘর্ষণ বল দ্বারা। তাহলে ঘর্ষণ বল কত? 10 নিউটন। যদি বলের মান উল্লেখ করে দেয় তখন তুমি এখানে ওইটা ছাড়া অন্য কাউকে নিতে যাবা না। দেখিও এই পাকনামি করবা না আবার। যেহেতু 50 নিউটন বলছে, বলের মান ফিক্সড। ঘর্ষণ বল বলে দিছে, ঘর্ষণ বল ফিক্সড, ঠিক আছে। আচ্ছা, এস কত? এস এর মান 3। বস্তুর সরণ সব কিছুর জন্য 3ই হয়েছে। বস্তু 3 মিটার কি করছে? সামনে গেছে। এবার সুন্দর করে আমাকে বলতে হবে থিটা। আমি থিটা বসাচ্ছি না, আগে তোমাদের মুখ থেকে একটু শুনতে চাই। থিটা কত হবে? একটু চিন্তা করো তো 5 সেকেন্ড। থিটা কত হবে? থিটার পরিচয় কি? থিটার পরিচয় হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ, এবং এই কোণটা এমনভাবে তৈরি হইতে হবে যেন বল এবং সরণ একই বিন্দুতে ক্রিয়া করে অথবা দোনোজনের শেষ বিন্দু কি হয়? একই হয়। ঘর্ষণ বল দিয়ে বলছে না? একটু মাথা খাটাও তো। এটা বস্তু, বস্তুকে তুমি 50 নিউটন বল দিয়ে যদি এদিকে টানো, ঘর্ষণ বল কি বস্তুর গতির দিকে কাজ করে? না, অবশ্যই কোন দিকে কাজ করবে? বিপরীত দিকে কাজ করবে। তাহলে গতির দিকে যদি তুমি 50 নিউটন দিয়ে টানতেছো, ফলে বস্তু এদিকে যাচ্ছে, কিন্তু ঘর্ষণ কাজ করবে কোন দিকে? এদিকে না। তো আমরা যদি এগুলাকে একটা পয়েন্ট চিন্তা করি, এখানে দেখো এই যে দোনোটার আদিবিন্দু এক পয়েন্টে, এখান থেকে এই যে বল, এখান থেকে 50 নিউটন বল এদিকে কাজ করতেছে, আর এখান থেকে ঘর্ষণ বল কোন দিকে? এদিকে কাজ করতেছে। তাহলে এই মধ্যবর্তী কোণের মানটা কত? এই মধ্যবর্তী কোণের মানটা কি? 180 ডিগ্রি না? আমাকে বলো তো, এখানে যে থিটার মান 180 ডিগ্রি, এটা কি তোমরা বুঝছো? এটা কেন 180 হয়েছে? কারণ বল যেদিকে কাজ করে, ঘর্ষণ ঠিক তার অপোজিটে কাজ করতেছে। আর বস্তু যেহেতু সমতলে, তাহলে যদি বল যেদিকে কাজ করে ওটা ঠিক 180 ডিগ্রি অপোজিটে কে কাজ করবে? ঘর্ষণ কাজ করবে। তাহলে এখানে cos 180 হয়। এবার cos 180 এর মান কত? 0 না? নাকি cos 180 এর মান তো বোধহয় 0। cos 180, ও না সরি, -1। cos 180 এর মান হচ্ছে কত? -1। তাহলে এখানে কত হবে? -30 জুল হবে। কত হবে? -30 জুল। আমাদের অ্যান্সার কি মিলছে কিনা? হ্যাঁ, -30 জুল আমাদের অ্যান্সার মিলছে। ঠিক আছে, এই আশা করি বুঝতে পারছি তো সবাই। ঠিক আছে, অর্থাৎ এফ এর মান বসাইছি, এস এর মানও বসাইছি, cos 180। এখানে বুঝার বিষয় হচ্ছে cos এর মান 180 কেন হয়েছে, এটা একটু আগে চিত্র সহকারে ব্যাখ্যা করে দিলাম। তাহলে এখানে cos এর মান 180 কারণ হলো এখানে বল এবং সরণ পরস্পর বিপরীত, এবং পরস্পর বিপরীত হলে মধ্যবর্তী কোণ কত হয়? 180 হয়। তাহলে 180 এর মান হচ্ছে -1। তাহলে 3 × 10 = 30, -1 হলে এটা -30 জুল হয়ে যাবে। এবার আমাকে বলো তো 1 নং আর 2 নং প্রশ্নের উত্তর কি সবাই বুঝছি কিনা? এই যে সলভ করলাম যে আমরা, এটা আশা করি বুঝছি। এটা তোমরাও সলভ করবা, ঠিক আছে? আগে আমি কিভাবে করাচ্ছি এটা একটু দেখবা। আমি করার সময় তোমরা করবা না। আমি একটা বিষয় বলি, আমি যখন এখানে করব তখন তোমরা করতে যাবে না। তোমরা এটাকে আগে ভালো করে বুঝবা, ভালো করে আগে এটাকে নিজের মধ্যে গেঁথে নিবা, দেন এটাকে আবার কি করবা, নিজে নিজে তুমি এটা উদ্দীপকটা উঠে রাখতে পারো, নিজে নিজে সলভ করবে। আচ্ছা, 2 নাম্বারটা শেষ হলে এবার আমরা কোনটা? 3 নাম্বারটা করব। লব্ধি বল দ্বারা কৃতকাজ। লব্ধি বল দ্বারা কৃতকাজ, বা এখানে তুমি যেটা বের করবে মূলত আমাদেরকে বলছে কি, ক্রিয়াশীল সকল বল দ্বারা
কৃতকাজ। তাহলে এখানে দেখো তুমি 1 নং হতে W1 যেটা সেটা কত পাইছো, 119.8 জুল। আবার W2 যেটা ঘর্ষণ বল সেটা পাইছো কত, -30 জুল। তাহলে তুমি 50 নিউটন বল দ্বারা একটা কৃতকাজ পাইছো, আর -30 বলতেছি 10 নিউটন বল দ্বারা বা ঘর্ষণ বল দ্বারা একটা কি পাইছো, কৃতকাজ। এই দুইটা ছাড়া এই বস্তুর উপর কি আর কোনো বল কাজ করছে? একটা 50 নিউটন ওর জন্য কৃতকাজ এত, আর একটা 10 নিউটন ওর জন্য কৃতকাজ এত, এটা ছাড়া তার কেউ করে নাই। তাহলে এখানে নিট কাজ কত হবে, W = W1 + W2। তাহলে W1 আসবে 119.8 যোগ এটা আসবে -30। তাহলে করলে এটা কত আসে, এটা আসবে হচ্ছে 119.8, এখান থেকে 30 বিয়োগ 89.8 এটা হলো আমাদের কি নিট কাজ। এটা হলো আমাদের টোটাল কাজ, অর্থাৎ এই বস্তুর উপর 50 নিউটন আর 10 নিউটন বল আলাদা আলাদা করে কাজ করার পর আমরা দুইটা কাজ পাইছি। এই দোনোটাকে যোগ করলে টোটাল কত কাজ হয়েছে বা লব্ধি বল দ্বারা কৃত কাজ এটা বের করতে পারবা। এটা তুমি বল দিয়ে হিসাব করেও বের করতে পারবা, অর্থাৎ লব্ধি বল বের করে ওটা থেকেও পারবা। তবে যেহেতু আমরা দুইটা কাজ বের করছি, আমরা দোনোটাকে যোগ করে দিয়ে মোট কাজ বের করে দিচ্ছি, শেষ। তাহলে আমরা মোটামুটি ম্যাথ 4 নাম্বার যেটা 4 নাম্বারে রাখলো আমরা প্রথমে করছি, আশা করি বুঝছি এটা। এবার আমরা যেটা করব, আগে 1 নাম্বার ম্যাথটা একটু দেখাই দিব, এরপর আমরা 3 নাম্বারটাতে একটু যাব। 1 নাম্বার ম্যাথটা একটু দেখো, এটা একটু ভালো করে বুঝবা, এরকম প্রশ্ন বোর্ডে খুব বেশি আসছে। একটি কণার উপর F এত নিউটন, অর্থাৎ বলের মানটা ভেক্টর ফরম্যাটে দিয়ে দিছে, বলের মানটা ভেক্টর ফরম্যাটে দিছে। এত নিউটন বল প্রয়োগ করার কারণে কণাটি পি, একটা আদি বিন্দু, পি বিন্দু হতে কিউ বিন্দুতে তার সরণ ঘটছে। তাহলে পি থেকে কিউ, এটা থেকে এখানে আসছে। উল্লেখিত বলটি কেন্দ্রমুখী ছিল কিনা, বা চমৎকার একটা জিনিস দিছে। তোমাকে জিজ্ঞাসা করে নাই এখানে কাজ কত, এটা জিজ্ঞাসা করে নাই। এখানে কাজ কত এটা জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা করছে বলটা কেন্দ্রমুখী ছিল কিনা। তো যদিও কেন্দ্রমুখী ছিল কিনা এটা জিজ্ঞাসা করছে, আমরা মূলত কাজই বের করব। কারণ কেন জানো, যদি কাজের মানটা 0 আসে তাহলে আমরা বলবো এটা কেন্দ্রমুখী বল ছিল। কারণ কি জানো, কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ 0, কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ কি 0। তার কারণ আমি তোমাকে একটু করে একটা চিত্র দেখতে বুঝাই। ধরো তুমি একটা কিছুতে একটা দড়িতে বেঁধে একটা, এই যে মনে করো এরকম দড়িতে বেঁধে এটাকে ঘোরাচ্ছ একটা বস্তুকে, ধরো এই বস্তুটাকে এটার সাথে বেঁধে এরকম গতিপথ ঘোরাচ্ছ। এখন আমি একটা বস্তুকে যদি আমার হাতের আঙ্গুলে বেঁধে এভাবে ঘুরাই, তাহলে ওই বস্তুটা কেন্দ্রের দিকে বা আমার আঙ্গুলের দিকে একটা টান অনুভব করবে না, যেটাকে আমরা কি বলি কেন্দ্রমুখী বল। আর কেন্দ্রমুখী বল থাকে বলেই হচ্ছে বস্তু বৃত্তাকার পথে কি করতে পারে, ঘুরতে পারে। তাহলে কেন্দ্রমুখী বলটা কাজ করতেছে কি বরাবর, কেন্দ্রের দিকে। বস্তুর অবস্থান থেকে কোন দিকে, কেন্দ্রের দিকে। আর বস্তুর সরণ কোন দিকে হয়, যারা নিউটনিয়ান মেকানিক্স পড়ছো অবশ্যই জানো বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুর সরণ হচ্ছে ওই বিন্দুতে স্পর্শক বরাবর, কি বরাবর, স্পর্শক বরাবর সরণ কাজ করে। বৃত্তাকার পথে বস্তু ঘুরলে, বস্তুর বল কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে কাজ করবে, আর সরণ কাজ করবে কোন দিকে, ঠিক স্পর্শক বরাবর বাইরে। কারণ দড়ি যদি ছিঁড়ে যায় সাথে সাথে বস্তু সোজা দৌড় মারবে, স্পর্শক বরাবর সামনে ছিটকে পড়বে। এজন্য সরণটা সবসময় কোন দিকে হয়, স্পর্শক বরাবর হয়। তাহলে স্পর্শকের সাথে এই স্পর্শগামী ব্যাসার্ধে যেটা স্পর্শ বিন্দুগামী যেটা ব্যাসার্ধ আমরা বলি, আমরা এগুলা 9-10 উপপাদ্যে পড়ছি। স্পর্শকের সাথে স্পর্শ বিন্দুগামী যে ব্যাসার্ধ, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90। তাহলে এখানে দেখো বল কাজ করতেছে ব্যাসার্ধ বরাবর, এখানে হচ্ছে সরণ স্পর্শক বরাবর, এটার মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 90। আর আমরা গত ক্লাসে এটা পড়ছিলাম, বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই কৃতকাজ 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি বলতেছি, কৃতকাজ 0 জুল হবে। তাহলে আমাদের উত্তর বা আমাদের টার্গেট আমরা বুঝছি, আমরা এখান থেকে কাজই বের করব। যদি কাজের মান 0 আসে তাহলে আমরা বুঝবো এই বলটা কেন্দ্রমুখী বল ছিল। বুঝতে পারছি? আচ্ছা আসো তাহলে আমরা প্রশ্নের উত্তরে যাচ্ছি। কিভাবে শুরু করব, আমরা ভেক্টর ফরম্যাটে যেটা পড়াশোনা করছি সেটা জানি। কাজ বের করতে গেলে আমাদেরকে এখানে কি করতে হবে, W = F.S, অর্থাৎ বল এবং সরণের
ডট গুণফল বের করতে হবে। বল এবং সরণের কি গুণফল? ডট গুণফল। তাহলে এখন সরণ কত? সরণ তো স্পেসিফিক করে দেওয়া নাই, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে গেছে, তাহলে সরণ কেমনে বের করবা? এই যে দেখো সরণ এস, এটা বের করবা হচ্ছে কোন ভেক্টর থেকে? দেখো পি থেকে কোথায় আসছে? কিউতে। পি থেকে কিউতে গেছে, তাহলে নিয়ম হচ্ছে কিউ, এই যে কিউর যে স্থানাঙ্কগুলো আছে এই স্থানাঙ্ক থেকে পি এর স্থানাঙ্কগুলো বিয়োগ করে দিবা। এটাই হচ্ছে সরণ বা পার্থক্য। মানে পি থেকে কিউতে আসতে ওই পার্থক্যটা ক্রস করে আসছে না। ধরো কথার কথা, এখানে মান হচ্ছে 1, এখানের মান হচ্ছে 5, তো বস্তু যদি 1 থেকে 5-এ আসে তার মানে সে 4 ঘর অতিক্রম করে আসছে। এটা কিভাবে বুঝছি? 5 থেকে 1 কি করেছি? বিয়োগ করে দিছি। তাহলে আমরা কি করব? এই যে এখানে কিউ থেকে পিটা বের করব, তাহলে কিউর স্থানাঙ্কগুলা থেকে পি এর স্থানাঙ্ক মাইনাস দিয়ে দিলাম, তাহলে এস ভেক্টর হবে। এটাকে যদি ভেক্টর ফরম্যাটে লিখি -3, আমি একটু লিখে দেখাই -3, আর এটা কত আছে? -6, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে? +6, এটা হবে আই ক্যাপ। বলো সবাই বুঝছো কিনা? এই দেখো কিউর যেটা এক্স এর স্থানাঙ্ক, এক্স অক্ষের স্থানাঙ্ক থেকে এটার এক্স অক্ষের স্থানাঙ্কটা বিয়োগ করতেছি, তাহলে -3, এটা -6, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে? প্লাস। এবার -8, এটা থেকে 7 বিয়োগ করতেছো, তাহলে ওটা -7 জে ক্যাপ হবে। বুঝছো সবাই? আর এটা জেড, মানে পরেরটা জেড এর স্থানাঙ্ক, তাহলে প্লাস, এটা হচ্ছে 4, 4 থেকে কত বিয়োগ করবা? 1, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে? 1, এটা হচ্ছে কি? কে ক্যাপ। তাহলে এখানে এস এর যেটা মান সেটা কত আসতেছে? এটা হচ্ছে 3i ক্যাপ। এটা তোমরা বুঝে গেলে এক ধাপে করতে পারবে, এভাবে ডিটেলিং করার দরকার না, আমি জাস্ট প্রথমবার করাচ্ছি জন্য একটু ডিটেল করাচ্ছি। ভেক্টর করলে এগুলো তোমাদের কাছে ইজি বিষয়। আর এখানে কত হবে? আসবে এটা মাইনাস হয়ে যাবে, 815, 15 জে ক্যাপ, আর এটা হচ্ছে 5 কে ক্যাপ। এটা হলো আমার কি? এস। তাহলে এটা হলো এস, আর বল ভেক্টর দেওয়াই আছে, তাহলে এবার আমরা বসাই দিই। ডট গুণফল কেমনে বের করে? এফ ডট এস মনে আছে? এই যে ডাব্লিউ ইকুয়াল টু, যদি সূত্র বসাই শুধুমাত্র ভেক্টরগুলো সহগের সাথে সহগ গুণ করে দেয়, ডট গুণে আর কোনো কাজ নেই, শুধু সহগের সাথে সহগ গুণ। তাহলে এফ এর মানটা বসাও। এফ হচ্ছে -5i ক্যাপ, 5i ক্যাপ -3 জে ক্যাপ -6 কে ক্যাপ ইন্টু ডট, এটা হচ্ছে 3i ক্যাপ -15 জে ক্যাপ +5 কি কে ক্যাপ। আচ্ছা এবার আসো গুণ করি। তাহলে সহগের সাথে সহগ, মানে আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগ গুণ করা, এটাকে বলে ডট গুণ। ডট গুণের নিয়ম ভেক্টরে। তাহলে এখানে চিহ্ন মাইনাস বসবে, 3 5 কত? 15, এই যে 15 বসছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। জে ক্যাপের সহগ কত? 15, এখানে 3, তাহলে 3 15 কত হয়? 45, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে মাইনাস, এখানে 5, এখানে 6, তাহলে কত? 30। তাহলে এখানে ভ্যালু কত আসবে? এই যে ভ্যালু, ওই যে আমরা যেটা চাইছিলাম, ডাব্লিউ। দেখো কাজের মান কত আসছে? 0। 30 আর 15 করলে কত? -45, এখানে +45, কাটাকাটি করে 0। এখন আমাদেরকে প্রশ্ন কি করছিল? কেন্দ্রমুখী বল ছিল কি না। তো আমরা একটু আগে কিন্তু টার্গেট এটা পড়াশোনা করে আসছি বেসিক নিয়ে, যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান হবে 0। তাহলে এই বল দ্বারা কৃত কাজের মান আমরা বের করব। যদি এই কৃত কাজটা 0 আসে তাহলে আমরা বুঝবো এটা কেন্দ্রমুখী বল ছিল, কারণ কেন্দ্রমুখী বলের সময় কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0, কারণ মধ্যবর্তী কোণ কত হয় সরণ এবং বলের? 90 ডিগ্রি হয়। যে দেখো ডাব্লিউ 0 আসছে, তাহলে এখন তুমি কি বলতে পারবা? সুতরাং ডিসিশন দিবা বলটি কেন্দ্রমুখী ছিল। কারণ কি? কারণ কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0। কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কি হবে? 0। ডিসিশন দিবা ম্যাথ করার পরে, ডিসিশন দিবা। তোমরা অনেকেই হচ্ছে ম্যাথ করে দিয়ে আসো কিন্তু ডিসিশনটা লিখো না, যেটা ফলাফলটা কি হবে এটা লিখো না, যার কারণে দেখবা মার্কস কেটে দিচ্ছে স্যারেরা। ঠিক আছে, তাহলে অবশ্যই কি লিখবা? ডিসিশনটা লিখবা। তাহলে বলো এটা বুঝছি কিনা আমরা? এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ প্রবলেম ছিল। এটা এটা বোর্ডে অনেকগুলো ম্যাথ তুমি পাবা তোমার গাইডে দেখলে, এই যে ভেক্টর ফরম্যাটে। তাহলে কৃত কাজ বের করতে বললেও আমরা সেম নিয়মে বের করতাম। আমরা বল ভেক্টর ম্যাক্সিমাম টাইম দেওয়া থাকে, সরণটা এরকম দেওয়া থাকে, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর স্থানাঙ্ক। তাহলে সরণ কেমনে বের করবা? শেষের বিন্দুর স্থানাঙ্ক থেকে আগের বিন্দুটার স্থানাঙ্ক বিয়োগ দিবা, বিয়োগ দিলে তুমি সরণ পেয়ে যাবে। এই যে সরণ, না বুঝলে এভাবে করে ডিটেলে করবা। তারপরে
বলের সাথে সরণের ডট গুণফল করে দিবা। ডট গুণফল কেমনে করবা? আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগ গুণ, জে ক্যাপের সহগের সাথে জে ক্যাপ গুণ, কে ক্যাপের সাথে কে ক্যাপের সহগ গুণ, যা সহগ সহগ গুণ হবে। এখানে কোনো ভেক্টর কাজ নেই, কারণ কাজ একটা কি রাশি? স্কেলার রাশি। এখানে শুধুমাত্র মান নিয়ে কাজ করে, ডিরেকশনের কোনো দরকার নাই। তাহলে আশা করি আমরা 1 নাম্বার এই ম্যাথটা ভালো মতো বুঝছি। এবার আসো আমরা এখন কোনটা করবো? আচ্ছা, এটা করে ফেলি। এটা নিয়ে হচ্ছে ওই যে পরিবর্তনশীল বল, এটা নিয়ে একটু পড়াশোনা করা যাক। কি বলছে? 2 কেজি ভরের বস্তুর উপর একটা বল কাজ করছে। এই যে বল দেখছো, এই বলটা কিভাবে দিছে আমি একটু দেখাই, এখানে লিখি। এফ যেটা, এফটা দিছে হচ্ছে 3x² - 2x প্লাস কত 7 এত নিউটন। এবার আমাকে বলেন এটা কি ধ্রুব বল? যারা যারা ধ্রুব বল পরিবর্তনশীল বলের পার্থক্য বুঝছেন তারা দেখলে অ্যাটলিস্ট এটা বুঝতে পারার কথা এটা ধ্রুব বল না, এটা পরিবর্তনশীল বল। কারণ বলের মানটা এক্স এর উপর ডিপেন্ড করতেছে। তুমি এক্স এর যত ভিন্ন ভিন্ন মান এখানে বসাবা, এফ এর তত নতুন নতুন মান তুমি পাবা। তাহলে যখনই এক্স পরিবর্তন হচ্ছে, বলের মানও পরিবর্তন হচ্ছে। তাহলে বল কার সাপেক্ষে চেঞ্জ হচ্ছে? সরণের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে এখানে। তাহলে সরণের সাপেক্ষে এটা হলো কি বল? এটা পরিবর্তনশীল বল। এখন কি বলছে একটু বলি। 2 কেজি ভরের বস্তুর উপর এত নিউটন বল ক্রিয়া করায় বস্তু x=0 হতে x=5 অবস্থানে গেল। মানে x এর মান প্রথমে সরণ 0 ছিল, এরপর সরণ হয়েছে কত 5। কৃত কাজ কি করতে বলছে? বের করতে বলছে। কৃত কাজ বের করতে বলছে। এইবার আসো এটারে কেমনে করবো দেখি। এবার আমরা আমাদেরকে বলো, আমরা ফর্মুলা পড়ে আসছি না? ইন্টিগ্রেশন অফ ডি লিখতেছি এখানে, এফ ডিএক্স। এটা ছিল না? ইন্টিগ্রেশন অফ এফ কি ডিএক্স। এখন আমরা এখানে মূলত কি করব? প্রথমে এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের এই বলের মানটাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কার সাপেক্ষে? সরণের সাপেক্ষে। এরপর আমাদের কি বসাইতে হবে? লিমিট বসাইতে হবে। মানে আমরা কত থেকে কত, এই যে দেখো এক্স এর মান তুমি 0 থেকে 5 পর্যন্ত, সরণ কত 0 to 5। তো 0 to 5 এর জন্য 0 থেকে 5 মিটার যদি কাউন্ট করি, ধরো 0 মিটার থেকে 5 মিটার পর্যন্ত যাওয়ার জন্য কতটুকু কাজ হয়েছে। তাহলে এখানে লোয়ার লিমিট হবে, আমরা যে লিমিটের গল্প বলছিলাম, লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে কত 5। বুঝতে পারছি? আচ্ছা আসুন এটা কিভাবে করা যায় একটু দেখি। তাহলে ডাব্লিউ ইন্টিগ্রেশন, লিমিট বসাইতে পারো বা পরেও বসাইতে পারবা, যখন লিমিট বসানোর দরকার হবে তখন বসাতে পারো, বা শুরু থেকে বসায় বসায় যেতে পারো। এফ এর মান বসাই দাও, 3x² - 2x + 7 সাথে হচ্ছে ডিএক্স। এখানে ডিএক্স হচ্ছে অপারেটর, মানে কার সাপেক্ষে যোগজীকরণ করতেছো সে। তাহলে আমি কার সাপেক্ষে করতেছি? এক্স এর সাপেক্ষে করতেছি, এই জন্য এখানে ডিএক্স এর মানটা এইভাবে থাকবে। কথা বুঝছি? আর সরণ, এই যে ডিএক্স এর ভ্যালু দেখো, এক্স এর লিমিট বসাইছি আমি, এক্স এর মান কত থেকে কত চাই? 0 to 5 এর মধ্যে বের করতে চাই। এইবার আপনাদের একটা ফর্মুলা জানা লাগবে। বসেন, ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 3x², যারা অন্তরীকরণ করছেন ddx অফ x⁴n, এটার ফর্মুলা নিশ্চয়ই মনে আছে, n × x⁴n - 1। দেখা যাচ্ছে কিনা তো জানি না, আচ্ছা একটু নিচে লিখতেছি, কেমন দেখা যাচ্ছে না বোধহয়। ddx অফ x⁴n, দেখো এটা অন্তরীকরণ, যোগজীকরণ না। তাহলে x⁴n আগে বসে, x⁴ কত বসবে? n-1। এটা হচ্ছে অন্তরীকরণের ফর্মুলা। এইবার এটাকে যদি আমরা যোগজীকরণ করি, সেম সূত্র, তখন ফর্মুলাটা হয় হচ্ছে x⁴n+1, তখন পাওয়ার যোগ হয়, আর এই পাওয়ারটা দিয়ে ভাগ হয়ে যায়। পাওয়ারটা দিয়ে কি হয়ে যায়? নিচে ভাগ হয়ে যাবে। এটা হলো আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা। অর্থাৎ x⁴ সামথিং যদি থাকে, তখন তোমার ফর্মুলা হবে x⁴n+1 ডিভাইডেড বাই যেটা পাওয়ার আসছে n+1, ওটা দিয়ে আবার কি করে দিবা? ভাগ করে দিবা। ইন্টিগ্রেশনে গুণ করি, সরি ডিফারেন্সিয়েশনে গুণ করে দেই, ইন্টিগ্রেশনে কি ভাগ করে দেই। আসো তো তাইলে এবার দেখি এটা পারি কিনা। ইন্টিগ্রেশন লিমিট 0 to 5। 3 তো একটা ধ্রুবক মান, 3 কি আমরা কি অন্তরীকরণ যোগজীকরণ করতে পারবো কখনো? 3 কি অন্তরীকরণও করা যাবে না, যোগজীকরণও করা যাবে না। 3 মতো বাইরে চলে আসছে, এই যে 3 বাইরে বসছে সে। x², দেখো তো এই ফর্মেটে পড়ছে কিনা, x⁴n। তাহলে ফর্মুলা কি হবে? x⁴ পাওয়ার 1 বেড়ে যাবে n+1। তাহলে এখানে পাওয়ার কত? x² এর পাওয়ার হচ্ছে 2, তাহলে এখানে পাওয়ার হবে 3। আবার ওই 3 দিয়ে কি দিয়ে দিব? ভাগ দিয়ে দিব। 3 দিয়ে কি দিয়ে দিব? ভাগ দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে 3x² কে কি করছে? যে যোগজীকরণ করছে। আবার একটু বলি যারা বুঝো নাই,
প্রথমে যেটা 3 গুণাকারে আছে ওটা সুন্দর মতো বসায় রাখছি, কারণ ধ্রুবক মানকে কখনো ইন্টিগ্রেশন করা যায় না। এক্স স্কোয়ারকে যদি সূত্র করি আমরা, সূত্র কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা বসবে নিচে এন প্লাস ওয়ান দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এন প্লাস ওয়ান কি, পাওয়ার আগে যা আছে তার থেকে এক বেড়ে যাবে না? তাহলে পাওয়ার আগে ছিল 2, এখন হয়ে গেছে 3, তাহলে ওই পাওয়ার দিয়ে আবার ভাগ করে দিছি। বুঝাইতে পারছি? আচ্ছা, -2x, তাহলে 2কে অন্তরীকরণ করতে পারবো না, বসে গেছে। এক্সকে অন্তরীকরণ করলে কি হবে, এক্স এর পাওয়ার কত, 1 না? এক্স এর পাওয়ার কত, 1, অন্তরীকরণ না, বারবার বলতেছি অন্তরীকরণ, যোগজীকরণ করতে হবে। তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এক্স এর পাওয়ার 1, এটাকে যোগজীকরণ করলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, আর নিচে কি বসবে 2, প্লাস এটা 0 হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে 0, কারণ 7 এর সাথে কোনো চলক নাই। 7 এটা একটা ধ্রুবক সংখ্যা, চলক না থাকলে আমরা 0 বসাই দিই। বুঝতে পারছি? বলো, এই যে এক্স কিউব ডিভাইডেড বাই 3, এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, এটা কি সবাই বুঝছো? তাহলে এখানে 0 to 5 বসলো, লিমিট বসায় রাখছি আমরা এখনো। এখানে 3 3 কাটা, এখানে 2 2 কাটা, তাহলে এখানে থাকলো কি, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো এই জিনিসটা কি সবাই বুঝছো কিনা? এক্স কিউব, এখানে 3 3 কাটা, এখানে 2 2 কাটা। এইবার কাজ হচ্ছে লিমিট বসানোর। কি বসানোর? লিমিট। তাহলে লিমিট বসাই দিই, ডাব্লিউ। লিমিট বসানোর নিয়ম হচ্ছে, প্রথমবার যে ভ্যালুটা যোগজীকরণ করে পাইছো টোটাল ভ্যালুতে একবার আপার লিমিট বসবে, মাইনাস দিয়ে আরেকবার লোয়ার লিমিট বসবে। তাহলে প্রথমে আপার লিমিট বসাবো, তাহলে এক্স এর জায়গায় প্রথমে এখানে 5 বসবে, এটার জায়গায় তো 5 বসবে, কারণ আপার লিমিট বসাচ্ছ প্রথমে। তাহলে এখানে বসবে হচ্ছে 5 কিউব মাইনাস কি 5 স্কোয়ার। এটা কি আপার লিমিট বসাইছো, কি বসাইছো আপার লিমিট, ভালো করে বুঝবা। এখানে 5 কিউব 5 স্কোয়ার কেমনে আসছে, প্রথমে আপার লিমিট বসাইতে হবে, আপার লিমিটটা বসাইছি, এই যে দেখো এটা। এরপর মাইনাস, এটা সূত্রের মাইনাস। এবার হচ্ছে লোয়ার লিমিট বসাবো, তাহলে লোয়ার লিমিট কত, 0। তো 0 যদি আমি এখানে বসাই, 0 বসাইলে এটাও 0 হবে, এটাও 0 হবে, তাহলে টোটাল আসবে কি 0ই আসবে। বুঝছো? এটা হচ্ছে লোয়ার লিমিট বসানোর কারণে 0, আর এটা হচ্ছে কি আপার লিমিট বসাইছে, আপার লিমিট 5, তাহলে আপার লিমিট, এটা পুরোটা একটা রাশি কল্পনা করবা, একটা রাশি, তাহলে এটা তো আপার লিমিট বসবে, এটা তো আপার লিমিট বসবে, এই যে আপার লিমিট বসছে মাইনাস লোয়ার লিমিট। বুঝছে? তাহলে ডাব্লিউ 5 কিউব মানে কত, 125, আর 5 স্কোয়ার মানে কত, শুধু 25, তাহলে বিয়োগ করলে কত হবে, 100 জুল। এই হলো আমাদের কৃতকাজের মান। দেখছো, পরিবর্তনশীল বল দিয়ে যদি আমাদেরকে কৃতকাজ বের করতে দেয়, এটা ধ্রুব বলের মতো করে করা যাবে না। এটাকে কিভাবে বের করতে হবে, এভাবে আলাদা আলাদা করে বের করতে হবে। বলো, সবাই কি বুঝছে? এটা ভালো মতো বুঝছি? ইন্টিগ্রেশন দিয়ে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করলাম, পরিবর্তনশীল বল হলে আমাদেরকে এই কনসেপ্টে আসতে হবে। এটাকে ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করে করা যাবে না, একটু মাথায় রাখতে হবে। আর এখানে ইন্টিগ্রেশন খুব কঠিন না, এই ফর্মুলাটা যদি তুমি বুঝো, তাহলে এই ফর্মুলাটা জাস্ট বসাই দিছি, এরপরে লিমিট বসাই দিছি, একবার আপার লিমিট আরেকবার লোয়ার লিমিট। তাহলে আমরা 3 নাম্বার ম্যাথটাও বুঝলাম, আমরা 1 নাম্বার ম্যাথটাও বুঝলাম। এখন আমাদের কাজ হচ্ছে কোনটা, এই ম্যাথটা নিয়ে। এই ম্যাথটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। প্রথমত হোমওয়ার্ক আমি একটু হেল্প করবো, এটাতে বলে দিব, পরের ক্লাসে আমি তোমাদেরকে এটা আবার করাই দিব। যদি তোমরা না পারো আমি এটা আরেকটু সলভ করে দিব বা অ্যান্সার মিলাবো তোমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু বলি কি করছে। একটা উদ্দীপক দেওয়া আছে চিত্র সহকারে। দেখো এখানে এ বি সি, এটা একটা ত্রিভুজ, যেখানে এ থেকে সি এর মান হচ্ছে 30 মিটার, আর এটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে আছে। তো প্রথম এখানে উদ্দীপক আছে একটা, 10 কেজি ভরের বস্তু নিয়ে 70 কেজি ভরের একজন লোক এ থেকে কোথায় গেলেন, সিতে গেছে। তাহলে এ থেকে সিতে গেলে তার সরণ কত হবে, 30 মিটার হবে। সরণের মান, এস এর মান 30 হবে। 1 নাম্বার ধ্রুব বল দ্বারা কৃত কাজ, এইটা সবার পারা উচিত, কারণ এই ম্যাথটা আমি অলরেডি 2বার করাইছি, ধ্রুব বলের ম্যাথ এটা। ধ্রুব বল মানে হচ্ছে এখানে বল কত, এফ, তুমি বল কত কাউন্ট করবা, বল এম জি না, তাহলে ভর কত, এখানে 70 যোগ 10, ভর হবে কয় কেজি, 80 কেজি, ইন্টু কত 9.8, এটা হবে কি ধ্রুব বল। মানে বলের মানটা ফিক্সড, এক ব্যক্তি মাথায় বোঝা নিয়ে কোথায় যাচ্ছে, এ থেকে সিতে, তাহলে এখানে ধ্রুব বলের মানটা কি থাকবে, ফিক্সড করা থাকবে। এটা গেল। এরপরে এস এর মান কত বসাবা, এস এর মান এই যে 30 মিটার বসাবা, এফ এস কস থিটা, এরপরে মান দেওয়া আছে, কস থিটা দিয়ে বসাই দিবা। কথা বুঝা গেছে? এটা দিয়ে হিসাব করবা। এটা ধ্রুব বল দ্বারা কৃত কাজ, এটা একটা করবা। এরপর মইন, যদি 30 ডিগ্রি কোণে
থাকতো, মানে 45 ডিগ্রি, আচ্ছা এটা একটা মই বলতেছে, এসি হলো একটা মইয়ের দৈর্ঘ্য এটা, তাহলে এসি যদি 45 ডিগ্রি করে হেলানো, যেটা হেলানো আছে এটা 45-এ না থেকে যদি 30-এ থাকে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তখন কি সুবিধা পাওয়া যাবে? ঠিক আছে, তখন কি কি সুবিধা পাওয়া যাবে এটা বের করতে বলছেন। তখনও ব্যক্তি কোথায় যাবে? এ থেকে সিতে। ঠিক আছে, এটা একটু চেষ্টা করবা। যদি না পারো, এটা বোর্ড প্রশ্নে আসছে এটা, যদি না পারো আমরা পরের দিন এটা সলভ করবো আবারও। ঠিক আছে, আজকের ক্লাস এটুকু থাকবে। আমি 3টা করাই দিছি, এটা তোমাদের উপর দিলাম। যদি তোমরা না পারো, ইনকেস একটা তো হোমওয়ার্ক দেওয়া দরকার, তাহলে এটা হলো তোমাদের হোমওয়ার্ক। যদি এটা তোমরা না পারো, পরের ক্লাসে আমরা এটা সলভ করবো, তখন এটা কি অ্যান্সার মিলাই নিবা। তবে আশা করি যদি একটু মনোযোগের সহিত তোমরা ট্রাই করো বাসায়, আশা করি এটা পারবা। ঠিক আছে, এখানেও স্মরণ নিয়ে কাজ করো 2 নম্বরে। প্রথমটাতে তো কৃতকাজ বেরই করতে বলে দিছে, এখানে মূলত কাজের পরিমাণটা কি কমে যাবে। এখানে 30 ডিগ্রি তো তুমি কাজই বের করবা, মানে ওটার চেয়ে এটাতে সুবিধা হচ্ছে কাজ একটু কম করা লাগবে, কাজ কম করলে ওর কষ্ট কম হবে, এটাই, বেশি কিছু না। তাহলে আমরা মূলত গতকালকের লেকচার এবং আজকের লেকচার মিলে 2টা টপিক কভার করছি, সেটা হলো 2টা না 3টা টপিক। কাজ কি, কাজের ধারণা, এটা করছি। তারপরে হচ্ছে কাজ সংক্রান্ত ডিটেইল পড়াশোনা করলাম। ধ্রুব বল, পরিবর্তনশীল বল কি এটা বুঝলাম। ধ্রুব বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, ভেক্টর ফরম্যাট দেওয়া থাকলে কৃত কাজ কেমনে করব, হেলানো তল দিয়ে একটা করতেছি। আগামী ক্লাসে হেলানো তল দিয়ে আরেকটা করব। আগামী ক্লাস শুরু হবে ম্যাথ দিয়ে, প্রথমে এটা সলভ করাবো, দেন হেলানো তলের আরেকটা ম্যাথ থাকবে, 2টা দিয়ে সলভ করাবো। এরপরে আমরা নতুন টপিকে ঢুকবো, আগামী ক্লাসে আমরা আরেকটা নতুন টপিক স্টার্ট করবো বেসিকের মধ্যে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সবাই একটু ভালো করে বাসায় রিভিশন করবা, যা যা ক্লাসে পড়তেছো, যা যা নোট করতেছো, ওগুলো একটু ভালো করে কি বই নিয়ে সাথে মিলিয়ে পড়বা, যাতে করে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা, কোথায় কোথায় বুঝতেছো না, কোথায় কোথায় সমস্যা হচ্ছে এটা। ঠিক আছে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।